সকালে আমাকে অপমান করেছিলেন যেন আপনার ঘরের সামনে না আসি। এক জগ পানি নিয়ে খাটের মাঝখানে ঢেলে দিল। এবার একটা বিজয়ী হাসি দিয়ে চারিদিকে তাকিয়ে দেখল রুদ্রকে কোথাও দেখা যায় কিনা, কিন্তু না, রুদ্র কোথাও নেই। খুশিতে নাচতে নাচতে নিচে নেমে গেল। রুহি ভুরুকুসকে নূরের দিকে তাকিয়ে রইল। রুহি বুঝে পায় না একটা মেয়ে এতটা স্ট্রং হয় কিভাবে। চোখের সামনে 1 মাস না 2 মাস না তিনটা বছরের প্রেমিককে দেখেও সে ভেঙে পড়ছে না। কত সুন্দর হাসি তামাশার মধ্যে নিজেকে ব্যস্ত রাখছে। কেউ দেখলে বুঝবেই না এই মেয়ের মন ভেঙেছে কয়েকদিন আগে, কিন্তু রুহিও ছেড়ে দেওয়ার পাত্রী না। যেভাবেই হোক সে নূরকে ভেঙে চুরমার হয়ে যেতে দেখতে চায়। যেদিন নূরকে কাঁদতে দেখবে ওই দিন রুহি নিজেকে সার্থক মনে করবে। সবাই মিলে বসে দ্য নান মুভিটা দেখছিল। ভয়ে মিম একদম জমে গেছে। রুহিও খুব ভয় পেয়েছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। শুভ্রতা ভাবি এমনি খুব ভীতু, আর এখন তো মিমকে জড়িয়ে ধরে আছে। কিন্তু নূর আর মাহি ঠিক আগের মতোই আছে। মুভি অর্ধেক চলছে এমন সময় কে যেন টিভি বন্ধ করে দিল। সবাই পিছনে ফিরে দেখলো রুদ্র রেগে বোম হয়ে আছে। মিম বলে উঠল, কি হয়েছে ভাইয়া, কিছু লাগবে? রুদ্র শান্তভাবে জিজ্ঞেস করলো, আমার রুমে কে গিয়েছে? কেউ কিছু বলার আগেই রুহি বলে উঠল, আমি দেখেছি কে গিয়েছে। বলেই নূরের মুখের দিকে তাকালো। নূর যখন তাড়াহুড়ো করে উপরে খোপড়ি ঘরের দিকে যায়, রুহি ওর যাওয়ার দিকে তাকিয়েছিল। আর রুহি যেখানে বসেছে এখান থেকে স্পষ্ট রুদ্রের রুমের দরজা দেখা যায়। নূর ভয় পেয়ে গেল। ও তো খেয়াল করেনি এখান থেকে যে রুদ্রের রুম দেখা যায়। এখন কি করবে? রুদ্র গম্ভীর কণ্ঠ বলে উঠল, কাকে দেখেছেন ভাবি? বয়সে ছোট হলে কি হবে, রুহি তো সম্পর্কে বড়, তাই রুদ্র ভাবি বলে ডাকে। রুহি নূরের মুখ দেখে ভিতরে ভিতরে খুশিতে কয়েকবার নাগিন ডান্স দিয়ে নিল। বেচারি নিশ্চয়ই কিছু করেছে, মুখ দেখেই বোঝা যাচ্ছে। প্রচুর ভয় পেয়ে আছে। রুহিও সুযোগ পেয়েছে, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? ঝটপট বলে দিল, ভাইয়া আমি নূরকে দেখেছি তোমার রুম থেকে বের হতে। সাথে সাথে নূরের মুখটা পাংশুটে হয়ে গেল। সবাই চোখ ছোট ছোট করে নূরের দিকে তাকালো। মাহি বলে উঠল, তো কি হয়েছে? ভাইয়ের রুমে বোন যেতেই পারে। অবশ্যই যেতে পারে, কিন্তু কেন গিয়েছিলে নূর? আসলে ভাইয়া, আসলে কি আসলে আসলে করছো? সত্যিটা বলো। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। আসলে কি ভাইয়া, আমার না একটা সাবজেক্ট বুঝতেছিলাম না। এখন তো আবির ভাইয়াও বাসায় নেই যে বুঝিয়ে দেবে, তাই আপনার কাছে গিয়েছিলাম, কিন্তু আপনি তো রুমেই ছিলেন না। রুদ্র নিঃশব্দে হেসে দিল। মেয়েটার কথা শুনলে যে কেউ বিশ্বাস করতে বাধ্য যে সে সত্যি বলছে। আচ্ছা, তাহলে বই নিয়ে আমার রুমে চলে আসো। না ভাইয়া, এখন আর দরকার নেই, আমি মাহিয়াপুর কাছে থেকে বুঝিয়ে নিব। বেশি কথা আমার পছন্দ না। চুপচাপ বই নিয়ে আমার রুমে আসো। রুদ্র ভাইয়া, আমারও একটা সাবজেক্টের সমস্যা ছিল, একটু বুঝিয়ে দিতেন। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, মাহি, তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়ছো এটার বিষয়ে আবির খুব ভালো বোঝাতে পারে, তুমি ওর কাছে বুঝে নিও। আর নূর, তাড়াতাড়ি বই নিয়ে আমার রুমে আসো। রুহির মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। সে তো ভেবেছিল নূর সবার সামনে রুদ্রের থেকে বকা শুনবে, আর ও সেই একটা ফিল নেবে। কিন্তু প্রতিবারের মতো এবারে ওর আশায় এক বালতি জল ঢেলে দিল। তোর ভাল লাগে না এই পড়াশুনো? কোন পাগলে ধরছিল? কেন যে বলতে গেছিলাম পড়াশোনার কথা? অন্য কথাও তো বলতে পারতাম। আমারই বা দোষ কি? ওই সময় ভয়ে যেটা মনে আসছে বলে দিছি, তাহলে আধা ঘন্টা ধরে বইয়ের সামনে বসায় রাখবো? যা, আমি তোর অভিশাপ দিলাম, তোর কোনো দিন বিয়া হইব না। বিয়া হইলেও বউ একটা ডাইনি পড়বো। রুদ্র এতক্ষণ খাটে বসে নূরের দিকেই তাকিয়েছিল। সে কখন থেকে দেখছে নূর বিড়বিড় করে কি যেন বলছে। আমার খাটে পানি কেন ফেলেছো? নূরের বুক ভয়ে ধুকধুক করা শুরু হলো। যেটার ভয় পেয়েছিল সেটাই হলো। কি? কিসের পানি ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। পাক্কা অভিনেত্রী। এক কাজ করো, কাল থেকে শুটিং করা শুরু করো। খুব ভালো অভিনয় করতে পারো তুমি। সে যাই হোক, আমার বিছানা তোমার কি ক্ষতি করেছে শুনি? রুদ্র যতই রেগে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। প্রথম যখন বিছানার মধ্যে পানি দেখেছিল খুব রেগে গিয়েছিল। যেখানে ওর রুমে ওর অনুপস্থিতিতে আসা নিষেধ, সেখানে কেউ এসে বিছানায় পানি ঢেলে গেছে, খুব রেগে গিয়েছিল। কিন্তু যখন জানলো এটা নূরের কাজ, হঠাৎ রাগটা হাওয়া হয়ে গেল। এই যে এখনও রাগ করে কয়টা কড়া কথা শোনাতে চাচ্ছে, কিন্তু না, তার তো রাগ হচ্ছে না। কিন্তু সে এমনি এমনি ছেড়ে দিবে না। যেখানে নূর 5 মিনিট ভালো করে পড়াই বসে না, সেই মেয়ে 1 ঘন্টা ধরে বইয়ের সামনে বসে আছে।
ভাইয়া খুব খিদে পেয়েছে। রুদ্র নূরের মুখের দিকে তাকালো। ও ভাবলো সত্যি মনে হয় খিদে পেয়েছে। নূরের মুখের দিকে তাকিয়ে খুব মায়া হলো। ভেবেছিল 2 ঘন্টার আগে ছাড়বে না, কিন্তু আজ প্রথম দিন তাই ছেড়ে দিল। কালকে ঠিক একই টাইমে বই নিয়ে আমার রুমে চলে আসবে। কি? আবার কালকেও? আমি তো সব পারি। ও আচ্ছা, তুমি সব পারো? জি ঠিক আছে, বই বের করো। ভাইয়া, বলছি কি, কালকে ঠিক টাইমে আপনার রুমে বই নিয়ে চলে আসবো। এই তো গুড গার্ল। নূর বিড়বিড় করে বলল, তোর মাথা সাদা হনুমান। আমার ভিনদেশে তারা একা রাতের আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। আজ সাথে গিটার নেই, অদ্ভুত এক অনুভূতি কাজ করে রাতের আকাশ দেখার মাঝে। রাতের শীতল বাতাস মনকে ফুরফুরে করে তোলে। আকাশে হাজারো তারার মেলা, মনে হচ্ছে এই তারাগুলো প্রতিদিন নতুনভাবে সাজিয়ে তোলে আকাশটাকে। দূর থেকে কুকুরের আওয়াজ ভেসে আসছে। মুহূর্তটা যদি এখানেই থমকে যেত। কিরে পেতনির রানী, প্রতি রাতে ছাদে এসে বেসুরে গলায় গান না গেলে বুঝি ঘুম আসে না? কোনোদিন না জানি তোর এই গান শুনে এখান দিয়ে যাওয়া ভূতগুলো এই গানের মালিকের প্রেমে পড়ে যায়। তখন কি হবে? ভূতে ভূতে ঝগড়া লেগে যাবে একজনকে নিয়ে। নূর পিছনে না ফিরে শব্দ করে হেসে উঠল। সে কণ্ঠ শুনেই বুঝতে পেরেছে। লোকটি আবার মিনমিনিয়ে বলল, প্লিজ এভাবে হাসিস না, ঠিক বুকের বাম পাশটায় গিয়ে চিনচিন ব্যথা করে। এই নূর, আর কতক্ষণ? আর 5 মিনিট দোস্ত, আসতেছি। তুই সব সময় দেরি করিস। তোর সাজগোজ করতে এতক্ষণ লাগে? বকবক না করে সামনে তাকা। রাস্তায় না দাঁড়িয়ে বাসায় গেলেই তো পারতি। আচ্ছা চল, রিক্সা দেখ। দোস্ত সামনে দেখ। ও আল্লাহ, এত কিউট পোলা। হোয়াইট কালারের শার্ট, কালো প্যান্ট, দামি ঘড়ি, কত হ্যান্ডসাম স্টাইলিশ। যেমন বডি তেমন লম্বা, আর গায়ের রং তো মাশাল্লাহ। সব মিলিয়ে ইয়া বড় ক্রাশ খাইছি দোস্ত। আর কাউকেই পাস নাই তুই, এই সাদা হনুমানের উপরেও ক্রাশ খাইলি। ভুল কি বলছি? তুই একবার ভালো করে দেখ, কত সুন্দর ছেলে, ক্রাশ খাওয়ার মতোই। ওই লুচি, দিনে কয়টার উপর ক্রাশ খাস তুই? দিনে 12 ঘন্টায় 24টা ক্রাশ খাস। নূর বিরক্ত হয়ে বলল, হয়েছে হয়েছে, ক্রাশ খাস পরে, আগে রিক্সা দেখ, কলেজ যাওয়া দরকার। আজ এখনো মাহি আসেনি। আদিবা অনেকক্ষণ মাহির জন্য দাঁড়িয়ে থেকে ভার্সিটির গেটে ঢুকলো। মোবাইলও নেই যে ফোন দিয়ে জিজ্ঞেস করবে কোথায় আছে। মামি যে মোবাইল নিয়ে গেছে, অনেকবার মোবাইলটার কথা জিজ্ঞেস করতে গিয়েও ফিরে এসেছে। যদি রেগে আবার মারে। মোবাইলটা মাহি ওকে ওর বার্থডের দিন গিফট করেছিল। এই একটা মেয়ে যাকে দেখলে ওর বাঁচতে ইচ্ছে হয়, যে ওকে বাঁচার ইচ্ছে জোগায়। হঠাৎ ওর সামনে 4-5টা সিনিয়র ভাই এসে দাঁড়ালো। একটা ছেলে আদিবার চারপাশে ঘুরে দাঁড়ালো। আদিবা ভয়ে ভয়ে সালাম দিল। কি বললেন ভাইয়া? একটা ছেলে বলে উঠল, আহা আপু, ওহ না সুন্দরী আপু, তুমি বেশি ভয় পেও না, তোমাকে বেশি কষ্ট দেব না। ওই যে দেখছো কালো শার্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাকে গিয়ে একটা কিস করবে। প্লিজ ভাইয়া, আমি ওইরকম মেয়ে না, আমাকে ক্লাসে যেতে দিন প্লিজ। আমি এটা করতে পারবো না ভাইয়া। আর একটা ছেলে বলে উঠল, আরে আরে সোনামণি, তুমি কান্না করছো কেন? তোমাকে কি কেউ বকেছে নাকি মেরেছে? তুমি তোমার কাজ কমপ্লিট করো আর ক্লাসে চলে যাও। এটা আমি করতে পারবো না। সিনিয়রদের মুখের উপর কথা বলছো, ভয় করছে না? আমার কথা না শুনলে একদিন ওই ভার্সিটিতে টিকতে পারবে না। আদিবা এবার ভীষণ ভয় পেয়ে গেল। সত্যি যদি ওরা কিছু করে, তাই মিনমিনিয়ে বলল, যাচ্ছি ভাইয়া। ছেলেটা উল্টো দিকে ফিরে আসে, তাই মুখ দেখা যাচ্ছে না। আদিবা ভাবল, মুখ দেখে কি করব? কিস করে উল্টো দিকে দিব দৌড়, এক দৌড়ে ক্লাসে চলে যাব। তারপর আবারও পিছনে ফিরে ছেলেগুলোর দিকে তাকালো। ওরা এই দিকেই তাকিয়ে আছে আর মিটমিট করে হাসছে। আদিবা ছেলেটার পিছনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে এক পেয়ে গিয়ে গালে কিস করে দিল। ভয়ে বুক ধুকফুক করছে। এই প্রথম কোনো ছেলেকে কিস করেছে। দৌড় দিবে তো দূরের কথা, মনে হচ্ছে হাত পা অচল হয়ে গেছে। এখন যে তার দৌড়ে পালানোর দরকার সেটাই ভুলে গেছে। হঠাৎ ছেলেটা ওর দিকে চোখ বড় বড় করে তাকালো। ছেলেটার মুখ দেখে আদিবা ভয়ে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে যেতে নিলে ছেলেটা দুহাতে আগলে নেয় ওর দুর্বল শরীরটাকে। নূর আর ইরিন ক্লাসে বসে আছে। হঠাৎ নূরের মাথা আসলো আজ ও আর ক্লাস করবে না, আজকে সিনেমা দেখতে যাবে। এই ইরিন, আজ আর ক্লাস করবো না, চল। মাথা ঠিক আছে তোর?
ক্লাস করবি না? তাহলে কেন আসছস? আর এখন কই যাবি? সিনেমা দেখতে যাব। বেশি কথা না বলে চুপচাপ বসে থাক। কিসের সিনেমা? আজ একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, এত ক্লাস ক্লাস কেন করিস? এত পড়াশোনা করে কি লাভ হবে? একদিন তো মরেই যাবি। কই থেকে এই কথাগুলো পাস তুই? বেশি কথা না বলে চল। হে গার্লস, তোমরা ফার্স্ট ইয়ারের না? নূর আর ইরিন থমকে দাঁড়ালো। পিছনে ফিরে দেখলো ফায়াজ বুকে হাত গুজে ওদের দিকে তাকিয়ে দাঁড়িয়েছে। জি স্যার, আমরা ফার্স্ট ইয়ার। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আপনার শরীর মন দুটোই ভালো আছে তো স্যার? ফায়াজ ভ্যাবাচাকা খেয়ে তাকিয়েছে নূরের দিকে, হয়তো মনে মনে ভাবছে এ আবার কোন ধরনের কুশল বিনিময়। ইরিন নূরকে ফিসফিস করে বলে, ইস, স্যারের মতো যদি আমার একটা বর থাকতো কত সুন্দর হতো। নূরের রাগে গা জ্বলে যাচ্ছে। এই মেয়ে যাকে দেখে তার উপরেই ক্রাশ খায়, আর এখন কিনা যাকে জিজু বানানোর প্ল্যান করে রেখেছে তার উপরেও নজর দিল। কিন্তু এই কি সেই ফায়াজ? উফ, এখনো আপুকে পিকটা দেখানো হয়নি বলে মন খারাপ করলো। তারপর কিছুটা রেগেই উচ্চস্বরে বলে উঠল, এই লুচি মাইয়া, একদম আমার জিজুর দিকে নজর দিবি না। বলে নিজেই ভ্যাবাচাকা খেয়ে গেল। ইস, এটা কি বলে ফেললো, তাও স্যারের সামনে। ইরিন হাঁ করে একবার নূরের দিকে আর একবার ফায়াজের দিকে তাকাচ্ছে। ফায়াজ চোখ ছোট ছোট করে বলল, ওয়ালাইকুম আসসালাম, এখন তো ক্লাস টাইম, কোথায় যাচ্ছ তোমরা? জি স্যার। বলতেই নূর ওকে হালকা করে চিমটি কাটল। ইরিন আবার বলে উঠল, জি স্যার, আমরা তো ক্লাসেই যাচ্ছি। বলে ক্লাসের ভেতরে চলে গেল। শুভ ভাই বাইকের উপর বসে আছে, খুব রেগে আছেন উনি। শুভ ভাই হলেন এই কলেজের ভিপি, আর এক কথায় এই এলাকার মাস্তান। মাফিয়া গ্যাংয়ের লিডারের সাথে ওনার ওঠা বসা। ওনাকে ভয়ের সবাই শুভ ভাই বলে ডাকে। ওনাকে চেনে না এমন কেউ নেই, কিন্তু আজ উনি নিজেই দাঁড়িয়েছে, অপেক্ষা করছে একটা সাধারণ মেয়ের জন্য। মেয়েটার কত বড় কলিজা যে কিনা তার আদরের ছোট ভাইয়ের গায়ে হাত তুলেছে। সেই হাত আজ ওর ভেঙে দিবে। শুভ ভাই এদিকে ওদিকে তাকাচ্ছেন। হঠাৎ ওনার চোখ আটকে গেল একটা মেয়ের উপর। মেয়েটি অসম্ভব কিউট আর সুন্দরী দেখতে। ফর্সা গায়ের রং, হাইট 5 ফুট 5 ইঞ্চি, চুলগুলো কোমরের নিচ পর্যন্ত, পরনে লং গ্রাউন ড্রেস, গলায় স্কার্ফ। তখনই পাশ থেকে একটা ছেলে বলে উঠল, বস, ওই তো এই মেয়েটা। ছেলেটার ডাকে হুঁশ ফিরে শুভ ভাইয়ের। উনি বলে ওঠে, কোন মেয়েটা? বস, কালো জামা পরা মাইয়াটা। শুভ ভাই অবাক হয়ে বলে, আবার ভালো করে দেখে বল। হ ভাই, এটা ওই। শুভ ভাই গিয়ে নূরের সামনে দাঁড়ালো। নূর ভুরুকুসকে বলে উঠল, কি হলো, রাস্তা আটকে দাঁড়িয়েছেন কেন? শুভ ভাই নূরকে ঘুরে ঘুরে দেখা শুরু করলো। কি ভাই, আমাকে কি দেখতে চিড়িয়াখানার কোনো প্রাণীর মতো লাগছে যে ঘুরে ঘুরে দেখছেন? শুভ ভাই নূরের সামনে দাঁড়ালো, তারপর বলল, দেখতে তো নিষ্পাপ বাচ্চা মনে হয়, কিন্তু তেজ দেখলে তো বাবা। আমি শুভ ভাই, এই এলাকার মানুষের হার্টবিট কাঁপানো শুভ ভাই। ভয় পেয়ে গেলাম কথার তেজে। ফাজলামো করেন, সামনে থেকে সরে দাঁড়ান। তুমি জানো আমি কে? আপনি কে সেটা জেনে আমার লাভ কি? সবকিছুতে লাভ লস হিসেব করতে নেই বোকা মেয়ে। এবার মেইন কথায় আসি, তুমি আমার ভাইকে কেন মেরেছো? ও আচ্ছা, তাহলে এই বেয়াদব ছেলেটা আপনার ভাই। ঠিক করে কথা বলো। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? কার ভাইয়ের গায়ে হাত তুলেছো? আমি চাইলে এক্ষুনি তোমাকে এই কলেজ থেকে বের করে দিতে পারি। কলেজটা কি আপনার বাবার দেওয়া সম্পত্তি? আর বারবার বলছেন আপনি কে, আপনি কে, আপনি কে সেটা আমার জানার দরকার নেই। আমার সামনে আপনি একজন সাধারণ মানুষ বাদে আর কিছুই না। এর বাইরে আপনার আরো 1000টা পরিচয় থাকতে পারে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ভাই অন্যায় করেছে, তাই মেরেছি। আমার ভাইয়ের অন্যায়টা কি? আমার ভাই অন্যায় করলে আমার কাছে বলতে। তুমি নিজে মেরে কাজটা একদম ভালো করোনি। বিষয়টা যখন একটা মেয়ের সম্মানের, তখন কি আপনি হিরোদের মতো আসবেন? সেই আশায় প্রতিবাদ না করে বসে থাকবো আপনার জন্য? আপনাদের পাওয়া যায় যত সব ফালতু কাজের সময়, ভালো কাজের সময় আপনাদের খুঁজেও পাওয়া যায় না। আপনার ভাইকে জিজ্ঞেস করবেন কেন আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছি। আপনার ভাইকে জিজ্ঞেস করবেন কেন আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছি, আর সমাধান করে দেবেন। দ্বিতীয়বার যদি কোনো মেয়েকে এমন করতে দেখি, আবার হাত তুলতে আমি দ্বিতীয়বার ভাববো না। বলেই শুভ ভাইকে পাশ কাটিয়ে ইরিনকে নিয়ে চলে গেল নূর। পাশ থেকে একটা ছেলের আগে গজগজ করে বলে উঠল, দেখেছেন ভাই, কি তেজ মেয়েটার। শুভ ভাই বলে উঠল, মেয়েটি কে রে? খোঁজ লাগা। বাসা কোথায়, থাকে কোথায়,
কলেজে এত সুন্দর সাহসী মেয়ে আছে আর আমি জানি না? ভাই ভুলেও এই মেয়েটার দিকে নজর দিয়েন না। ওই দিন ছোট ভাইয়েরে যেই মায়ের দিছে যদি দেখতেন, এই মেয়ে খুব ডেঞ্জারাস। এই প্রথম কোনো মেয়েকে এত ভালো লাগলো। সে যত ডেঞ্জারাস হোক না কেন, আমি তাকে আমার করে ছাড়বই। বস, এই মেয়ে আপনার ভাইয়ের গায়ে হাত তুলেছে। এই মেয়ে বলতে যেন আর দ্বিতীয়বার না শুনি। ভাবি বলবি। ওকে বস, শুধু ভাবি না, ডেঞ্জারাস ভাবি। তোদের ডেঞ্জারাস শুভ ভাইয়ের ডেঞ্জারাস বউ। এবার ডিটেলস বের কর গিয়ে যা। শুভ ভাই দেখতে গায়ের রং কালো হলেও হাসিটা মারাত্মক সুন্দরী। উনার একটা ভালো দিক হলো উনি মেয়েদের প্রতি আসক্ত না, মেয়েদের দিকে খারাপ নজরে কখনো তাকান না। তার এই ভালো দিকের জন্য অনেক মেয়ে ওনাকে খুব পছন্দ করত, কিন্তু কেউ ভয়ে বলার সাহস পায়নি। নূর ইরিনের হাত ধরে গেট থেকে বের হয়ে বলল, কিরে এবারও বল, ওই পুলার উপর তোর ক্রাশ নামের বাস খাইছস? সত্যি কইতে দোস্ত, হাসিটা মারাত্মক সুন্দর। ক্রাশের উপরে কিছু থাকলে সেটাই খাইছি। নূর ইরিনের কথা শুনে কপাল চাপড়ে বলল, তুই আর ভালো হবি না। তোর ভবিষ্যৎ জামার কথা ভেবে আমার খুব মায়া হচ্ছে। আহারে বেচার কপালে যে কি আছে। রুদ্র নার্সের সাথে কথা বলে কেবিনে ঢোকে। তখনই চোখে পড়ে ফায়াজ পায়ের ওপর পা তুলে ওর চেয়ারে বসে আছে। ফায়াজকে এভাবে বসে থাকতে দেখে রুদ্র হেসে বলে উঠল, কিরে তুই কখন আসলি? একটু আগে আসলাম। ভালো করেছিস। আম্মু তোর কথা বলতেছিল, চল আমার সাথে। আজ আমাদের বাসায় যাবি? আজ না, অন্যদিন যাব। আজ কিন্তু আমি কোনো কথা শুনছি না, আজ আমার সাথে যেতেই হবে। ফায়াজকে নিয়ে রুদ্র ওদের বাসায় এসেছে অনেকক্ষণ হলো। রুদ্রের বাসার সবাই ফায়াজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফায়াজের মনে হচ্ছে সে নতুন জামাই, প্রথম শ্বশুরবাড়িতে এসেছে, আর সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। রুদ্র সে বলল, তোমাদের যা আদর যত্ন করা বাকি আছে পরে করো, আমি এখন ফায়াজকে নিয়ে উপরে গেলাম। হৃদয় মাঝারে রেখেছি তোমারে, তোমার জন্য অনুভূতি আমার মনটা জুড়ে। এ দুটি চোখে আমার সবটা জমেছে, অশান্তই মন ছুটে যায় তোরই কাছে। আমার মনে আকারণে তুমি দিও না জ্বালা, তুমি ছাড়া এ জীবনটা আমার বড় একলা। তোমায় পেলে এ জীবনে আর তো কিছু চাই না, সারা জীবন থাকবো পাশে, তোমায় ছিঁড়ে যাব না। ফায়াজ এবার ফিক করে হেসে দিল, আর মাহি চমকে পিছন ফিরে তাকালো। এত বড় মেয়ে বেডের উপর এভাবে লাপাচ্ছ কেন? আর তোমার এই গান শুনে নিশ্চয়ই রুমের দেওয়ারগুলোও বলছে। ছেড়ে দে বোন, কেঁদে আছি, তাও তোর মুখ বন্ধ কর। বলে ফায়াজ আবার শব্দ করে হাসা শুরু করলো। সামনের দেয়াল টপকে বাড়ি থেকে বের হলো নূর। আল্লাহ প্লিজ এবারের মতো বাঁচায় দাও, আর কোনোদিনও বাসা থেকে চুরি করে বের হব না। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। হঠাৎ পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, চুরি করে কোথায় যাচ্ছ? ইরিন দাঁড়িয়ে আছে ফুচকার দোকানের সামনে, ওকে দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে আছে। ইরিন নিজে নিজে বিড়বিড় করে বলছে, বেয়াদব মাইয়া, নূরের বাচ্চা আজকালই তোর হাতে পায়। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছি, আর এই মেয়ের কোনো খবর নাই। আমাকে নিজেই বললো আসতে, আবার নিজেই উঠাও। এই হরিণ। ইরিনের এখন মন চাচ্ছে নিজের গালে নিজেই থাপ্পড় বসাতে। কেন যে নূরের কথা শুনে আসতে গেল, এখন আবার আরেক পাগলের আমদানি হয়েছে। ইরিন আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে। নীল ওর সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে বয়ডর নাই, এখানে একা একা কি করো? সেটা জেনে আপনার কাজ কি? আপনি আপনার নিজের রাস্তায় যান। হরিণ, তুমি রেগে গেছো কেন? ইরিন তো এমনিতে রেগেছিল। তারপর নীল আবার হরিণ বলেছে। আগুনের উপর ঘি ঢালবার মতো অবস্থা। ইরিন রেগে বলে উঠল, এই ছেলে, এই আপনার সমস্যা কি? আপনি যদি আরেকবার হরিণ বলছেন, একদম মুখ সেলাই করে দেব। বোন 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে, আর ভাই আসছে মাথা খাইতে। নীল ভদ্র ছেলের মতো মুখে আঙুল দিয়ে বলল, আরে বলো না, এবার বলো এখানে কি করছো? ফুচকা খেতে এসেছি। তাহলে দাঁড়িয়েছো কেন? নু বলে থেমে গেল। কাউকে বলা যাবে না নূরের কথা। এমনি এমনি এই কারোর জন্য অপেক্ষা করছো? কার জন্য অপেক্ষা করব? আরে তুমি দেখছি কিছুই বুঝো না। এক কাজ করো, ফুচকার বদলে ফিটার খাও, কাজে দিবে। ইরিন রেগে বলল, আপনি আসলে কি বলতে চাচ্ছেন? ক্লিয়ার করে বলুন। দেখো, আমার থেকে লুকিয়ে লাভ নেই, আমি সব জানি।
কি জানেন আপনি? তুমি যে মাঝে মাঝে একটা ছেলের সাথে রিক্সা করে আসো, আমি কিন্তু দেখেছি। ইরিন নীলের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। তারপর হাসতে হাসতে বলল, ও তো আমার ভাই। নীল চোখ ছোট ছোট করে বলল, কেমন ভাই? আমার আপন বড় ভাই। ইরিনের কথা শুনে নীলের মন চাচ্ছে নিজের গালে নিজেই থাপ্পড় মারতে। ওই ছেলে ইরিনের ভাই, আর ও কিনা কত কিছু ভেবে রেখেছে ওদের নিয়ে। ফুচকা খাবেন? কখনো খাইনি, তবে আজ খাওয়া যায়। ইরিন মুচকি হাসি দিয়ে চলে গেল ফুচকা আনতে। মামা 2 প্লেট ফুচকা দেন তো। মামনি, ঝাল কেমন দিমু? ইরিন শয়তানি হাসি দিয়ে বলল, একটা প্রচুর ঝাল দেন, আর একটা মিডিয়াম। ইরিন মুচকি হেসে ফুচকার প্লেট নীলের হাতে দিল। নীল একটা ফুচকা মুখে দিয়ে মুখ লাল হয়ে গেল, চোখ বন্ধ করে আছে। ইরিন অবাক হয়ে গেল নীলের মুখ দেখে। নীলের মনে হচ্ছে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। নীল ঝাল একদম খেতে পারে না। ইরিন নীলের অবস্থা দেখে ভয় পেয়ে যায়, দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে, কিন্তু নীল এর আগেই চলে যায়। পানি নিয়ে এসে ইরিন কাউকে পায় না। সে হাঁটু ভেঙে বসে কান্না করে দেয়। সে কি নিজের অজান্তে ছেলেটাকে বেশি কষ্ট দিয়ে ফেলল? বালিশে মুখ গুজে কান্না করে চলেছে আদিবা। শরীরে বিভিন্ন জায়গায় মারের দাগ, ব্যথায় শরীর নাড়াতেও পারছে না, কিন্তু ঠিকই শুনতে পাচ্ছে বাহির থেকে ওর মামির অশ্রাব্য গালাগালির আওয়াজ। আজ দেরি করে বাসায় ফেরার কারণে ওর মামি ওকে খুব মেরেছে। আজ যখন কিস করার পর ছেলেটা ওর দিকে ফিরে আবিরকে দেখেই ভয়ে ও জ্ঞান হারায়। এমনিতেই শরীর খুব দুর্বল ছিল, তার উপর এতটা ভয় নিতে পারেনি, জ্ঞান হারায়। তারপর যখন জ্ঞান ফিরে নিজেকে হসপিটাল আবিষ্কার করে, সামনে আবিরকে দেখেই বুঝতে পারে ওকে আবির নিয়ে এসেছে। ও উঠতে নিলে, আপনার শরীর তো খুব দুর্বল, উঠবেন না, শুয়ে থাকুন। আদিবা জানতে চায় কয়টা বাজে। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আপনি এতক্ষণ ঘুমিয়েছিলেন। কি? আমি এত সময় ঘুমিয়েছি? ডাক দিলেন না কেন? আপনার শরীর প্রচুর দুর্বল ছিল, তাই ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিল। আপনার বাসার ঠিকানা বলুন, না হলে ফোন নাম্বার দিন, ফোন দিয়ে বলি আসার জন্য। আদিবা ভাবছে, উনি কি ভুলে গেলেন নাকি আমি যে ওনাকে গালে ছি ছি ছি, নিশ্চয়ই আমাকে নির্লজ্জ মেয়ে ভাববেন উনি। কি হলো, নাম্বার দেন। ধন্যবাদ ভাইয়া আমাকে সাহায্য করার জন্য। হসপিটালের বিল কত এসেছে বলেন, আমি এখন বাসায় যাব। আরে আপনি তো অসুস্থ, একা যেতে পারবেন না, আর হসপিটালের বিল আমি দিয়ে এসেছি। আদিবা কাট কাট কণ্ঠে বলে উঠল, আপনি কেন দিবেন? কারো করোনা আমার পছন্দ না। আমি আপনাকে করুণা কেন করব? এখন তো আপনার কাছে টাকা নেই, কোথায় থেকে দেবেন? আর আপনাকে বলছি নাম্বার দিতে, তাও দিচ্ছেন না। আদিবা লজ্জা পেয়ে গেল। আসলেই তো, সাথে তো 1 টাকাও নেই। আমি আপনার টাকা ফিরিয়ে দেব, এখন আমাকে বাসায় যেতে হবে। সাবধানে যাবেন, আর রাস্তার মধ্যে যাকে তাকে কিস করবেন না, সবাই আমার মতো না। আদিবার লজ্জায় তাড়াহুড়ো করে বের হতে গিয়ে পড়ে যেতে নেয়। আবির আগলে নেয় ওকে। আদিবার মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক, সারা জীবন আবির ওকে এভাবে আগলে নিক, এই জাহান্নাম জীবন থেকে মুক্তি দিক। বাসায় ঢুকে বুঝতে পারলো ওর মামি খুব রেগে আছে। ওর সামনে সে জিজ্ঞেস করলো কোথায় ছিল। ভার্সিটিতেও অনেক আগেই ছুটি, তাহলে এতক্ষণ কার সাথে ছিল? আদিবা ভয়ে চুপ করে আছে। আদিবাকে চুপ করে থাকতে দেখে ওর মামি একটা লাঠি নিয়ে আসে আর ওকে ইচ্ছে মতো মারতে থাকে। আদিবা তাও চুপ করে থাকে, মুখ দিয়ে একটা টু শব্দ বের করে না। মারতে মারতে ক্লান্ত হয়ে বলেন, আজ তোর মামু আসুক, আর যদি তোর বিচার না করে আমি বাপের বাড়ি চলে যাবো। এই বাড়িতে তুই থাকবি, না হলে আমি। আদিবা এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে, আর মা বাবার নামে হাজারো অভিযোগ আল্লাহর কাছে বলছে। কেন আদি, কেন এমন করছো তুমি? আগে তো এমন ছিলে না, তুমি আমাকে অ্যাভয়েড করছো। তুমি কি আমাকে ভালোবাসো না? দেখো রুহি, ঝামেলা করো না। কি আমি ঝামেলা করছি নাকি তুমি? সব সমস্যার মূল ও নূর, তাই না? আমি অবাক হয়ে যাচ্ছি যাতে তোমাকে দেখছি। তুমি না আমার বেস্ট ফ্রেন্ড? তোমাদের মতো কিছু মেয়ের কারণেই মানুষ বেস্ট ফ্রেন্ড নামক বন্ধনটাকে এত ঘৃণা করে। ভালো মানুষই একদম দেখাবে না। তুমি নিজে কি? আমি না হয় বেস্ট ফ্রেন্ড হয়ে বিশ্বাসঘাতকতা করেছি, আর তুমি তো প্রেমিক ছিলে। কেন ঠকালে? কেন ওর বিশ্বাস নিয়ে খেললে? ওকে দেখে ওর বেস্ট ফ্রেন্ডের দিকে কেন নজর দিলে? ওর থেকে মন উঠে গিয়েছিল বুঝি, পুরাতন হয়ে গিয়েছিল, আর আজ সেই মেয়েই আবার রসগোল্লা হয়ে গেল। আমি পুরাতন হয়ে গেছি। নূরের প্রতি তোমার এত কিসের রাগ?
আমি পুরাতন হয়ে গেছি? ওর প্রতি আমার কোনো রাগ ঘৃণা হয় না। ওর কারণে আমি সব হারিয়েছি, সব। ওকে আমি ছাড়বো না। ওর কিছু করলে আমি তোমাকে ছেড়ে দেবো না। নূর ভয়ে ভয়ে পিছন ফিরে দেখল রুদ্র রাগে মোটে তাকিয়েছে। ওদের বাসায় নিয়ম, সন্ধ্যার পরে কোনো মেয়ে একা বাসা থেকে বের হতে পারবে না, এটা ওর বড় আব্বুর নিয়ম। আচমকায় নূর দৌড়ে গিয়ে রুদ্রের হাত ধরে বলল, প্লিজ ভাইয়া, বড় আব্বুকে বলবেন না। আমি আপনাকে 2টা চকলেট কিনে দিব। আমার নাতি নাতনিদের ডানা বানাবো। রুদ্রকে দেখে ভয় কি বলতে গিয়ে কি বলছে সে নিজেও হয়তো জানে না। রুদ্র বলল, সত্যি নানা বানাবে তো? হ্যাঁ পাক্কা সত্যি, তাও বললেন না। রুদ্র হেসে বলল, আবার ভেবে বলো। নূর আবার বলতে গিয়ে থেমে গেল। যখন বুঝলো কি বলছে, লজ্জায় এক দৌড়ে বাসার মধ্যে চলে গেল। রুদ্র এখনও ওখানে দাঁড়িয়ে হাসছে। মাহি হা করে ফায়াজের দিকে তাকিয়েছে। ভালো করে চোখগুলো কষলে আবার সামনে তাকালো, তাও তো ফায়াজকে দেখছে। খাটো থেকে নেমে ফায়াজের সামনে এসে দাঁড়ালো। তারপর হাত বাড়িয়ে ফায়াজের হাতের উপর হাত রেখে দিল এক চিমটি। ব্যথায় ফায়াজ আহ বলে উঠল। তার মানে আপনি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছেন? কেন, আমাকে কি তোমার স্বপ্ন মনে হচ্ছে? তুমি কি এর আগে আমাকে স্বপ্ন দেখেছো নাকি? আমি জানি আমি দেখতে হ্যান্ডসাম একটা ছেলে। যে কোনো মেয়ে একবার দেখলে দ্বিতীয়বার স্বপ্ন দেখা শুরু করে। মাহি হা করে তাকিয়ে ভাবছে একটা মানুষ কিভাবে নিজের প্রশংসা নিজে করতে পারে। এই ছেলেকে না দেখলে বুঝতেই পারতো না। আবার মাথায় আসলো এই ছেলে এখানে কি করছে। শুভ্রতা নিজের খাট গোছাচ্ছে, এমন সময় পিছন থেকে ওকে জড়িয়ে ধরলো কেউ। শুভ্রতা বলে উঠল, এই ছাড়েন বলছি, ধরবেন না আমাকে। আমি কে? আমার কথার কি কোনো দাম আছে আপনার কাছে? জিশান শুভ্রতাকে না ছেড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলল, আমার লক্ষ্মী বউটা কি আমার উপর রাগ করেছে? আমার বউটা তো অবুঝ নয়, সে তো বুঝে তার বরের কত কাজ। কাজ শেষ না করে বাসায় আসি কিভাবে? কাজ কাজ কাজ, আপনার কাছে কাজটাই বড়। আমি যে বলেছিলাম আজ একটু ঘুরতে যাব, বিয়ের পর কোনোদিন আমাকে নিয়ে আপনি কোথাও গিয়েছেন? যখনই বলি আপনার শুধু কাজ। আজকে অপরাধের পালাটা কি বেশি হয়ে গেছে? দেখো, আসার সময় তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। না। শুভ্রতা তাও ফিরে তাকালো না। কত শখ করে শাড়ি পরেছিল, সেজেছিল ঘুরতে যাবে বলে, কিন্তু তার স্বামী কি করলো? ওর সব আশায় পানি ঢেলে দিল। কাল নিয়ে যাব প্রমেশ। এবার তো ফিরো লক্ষ্মী বউ আমার। এটা তো আপনি প্রতি রাতেই বলেন, দিন হলে তো আপনার ছায়াও দেখা যায় না। সরি বউ, এই দেখো কানে ধরলাম, আর এমন হবে না। জিশানের কানে ধরবার স্টাইল দেখে শুভ্রতা ফিক করে হেসে দিল। নাও এবার একটু জড়িয়ে ধরো। আপনি এখানে কি করছেন? বাসা ছিলেন কিভাবে? ফায়াজ কিছু বলবে তার আগেই নূর দৌড়ে মাহির রুমে ঢুকতে নিয়ে ফায়াজের সাথে ধাক্কা খায়। ফায়াজ টাল সামলাতে না পেরে গিয়ে পড়ে মাহির উপর। এ কি আপু, তুই বয়ফ্রেন্ড নিয়ে বাসায় চলে আসছস? নূরের কথা শুনে মাহির ভয়ে হাত পা জমে গেছে। এখনো কি বলবে। পিছন থেকে রুদ্র বলে উঠল, বয়ফ্রেন্ড মানে? মাহি এবার বুঝলো বেচারি ভালোভাবে ফেসেছে, ও পারে না, এবার কেঁদেই দেয়। ফায়াজ রুদ্রের কণ্ঠ শুনে তাড়াতাড়ি উঠে পিছন ফিরে তাকায়। ফায়াজকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নূর। স্যার আপনি? তুমি? সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। রুদ্র চোখ ছোট ছোট করে তাকিয়েছে। মাহি বলে উঠল, এই নূর, তুই ওনাকে চিনিস নাকি? তার আগে তুই বল, স্যার তোর রুমে কি করছে আর তোর উপর পড়লো কেমনে? আজব, ওনাকে তুই স্যার বলছিস কেন? আর পড়লো কেমনে মানে? তুই তো এসে ধাক্কা দিয়ে আমার উপর ফেললি। স্যার ডাকলো না তো কি তাহলে জিজু বলবো? মাহি এবার রেগে দাঁতে দাঁত চেপে বলল, বেশি পাকনা হয়ে গেছিস না? যেটা জিজ্ঞেস করছিস সেটার উত্তর দে। হ্যাঁ, উনি তো আমার স্যার হন, আমাদের ইংরেজি টিচার। কিন্তু উনি তোর রুমে কেন? আল্লাহ, আমি যা ভেবেছিলাম তাহলে সব সত্যি। রুদ্র এতক্ষণ চুপচাপ সবার কথা শুনতেছিল আর বোঝার চেষ্টা করছিল আসলে কে কি বলছে। এবার রুদ্র বলে উঠল, আজব নূর, তুমি এটাকে এত বড় করে দেখছো কেন? ফায়াজ বাসার কিছুই চিনে না, তাই হয়তো ঘুরতে ঘুরতে এই রুমে চলে এসেছে। ফায়াজের কলিজায় এতক্ষণে মনে হয় পানি এসেছে। বেচারা দুই বোনের কথার মাঝখানে ফেসে গিয়েছিল। রুদ্র, একদম ঠিক ধরেছিস। আমি তো হাঁটতেছিলাম আর বাসাটা দেখতেছিলাম। হঠাৎ একটা কাকের কণ্ঠ শুনতে পেলাম। আমার মনে হলো কাক ময়ূর সাজতে যাচ্ছে, তাই একটু দেখতে আসলাম, এসেই ফেসে গেলাম। মাহি রেগে কটমট করে বলে উঠল, এই বেয়াদব ছেলে, একদম কাক বলবেন না। জানেন
আমার ফ্রেন্ডরা কি বলে আমার কণ্ঠ অনেক সুন্দর, চাইলে আমি অনেক বড় লেডি সিঙ্গার হতে পারতাম। ফায়াজ হাসতে হাসতে বলল, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনার ফ্রেন্ডদের রুচি কেমন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। যার মান নেই তাকে আবার অপমান করে কিভাবে? ভালো হচ্ছে না কিন্তু। কেন মনে নাই ওদিন দিয়ে রাস্তায় সবার সামনে আমাকে সার্কাসের জোকার বানাইছেন, মনে নাই? তাহলে আজ ওই দিনের সুতটা নিলেন বুঝি? চুপ করবি তোরা? আসলে আমার মাথায় ঢুকছে না কি হচ্ছে। রুদ্র ভাইয়া, আপনি স্যারকে চিনেন কিভাবে? ফায়াজ আমার বন্ধু, আর আজকে আমি ওকে আমাদের বাসায় নিয়ে এসেছি। নূর আবার বলে উঠল, মাহি আপু চিনো কিভাবে? এবার মাহি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব বলল। সব শুনে নূর হাসতে হাসতে গিয়ে রুদ্রের কাঁধ জড়িয়ে ধরল। যখন বুঝতে পারল সে ভুল জায়গায় ভুল মানুষকে জড়িয়ে ধরেছে, সাথে সাথে দূরে চলে গেল। মাহি ফোনে রিং হলো। মাহি ধরে হ্যালো বলল, সাথে সাথে উত্তেজিত হয়ে বলে উঠল, তুই এখন কোথায়? তুই ওখানে থাক, আমি এক্ষুনি আসছি, প্লিজ। তুই কোথাও যাবি না। তুই তাহলে আমার কথা শুনবি না? দেখ, তুই যদি আমার কথা না শুনিস আমি একদম তোর সাথে আর কথা বলবো না। আচ্ছা, আমি আসছি। মাহির চোখে মুখে ভয়ের ছাপ। মাহি রুদ্রের দিকে তাকালো। না, এই লোককে নিয়ে যাওয়া যাবে না। এই লোককে দেখলে ওর শ্বাস আটকে আসে। উনার সামনে কাউকে কিছু বলতে পারবে না, আর রাতের মধ্যে ওকে একা বাসা থেকে বের হতে দেবে না। কিন্তু সে তো এখন কারোর কথা শুনবে না। এখন ওকে বের হতেই হবে। একা বের হওয়ার চেয়ে ভালো এই ফায়াজ ছেলেটাকে নিয়ে বের হবে। যা ভাবা তাই কাজ। মাহি ফায়াজের হাত ধরে বলল, চলুন আমার সাথে। ফায়াজ অবাক হয়ে মাহির ধরা হাতটার দিকে তাকালো। কিছু বলতে গিয়েও বলতে পারল না। এই মেয়েটার প্রতি সে প্রচুর দুর্বল। এই যে হাত ধরেছে তার বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটানো শুরু হয়ে গেছে। ফায়াজ কিছু বলতে গিয়েও বলতে পারল না। চুপচাপ মাহির সাথে হাঁটা শুরু করলো। পিছন থেকে নূর বলে উঠল, এই আপু, কোথায় যাচ্ছিস? প্রেম করার হলে সামনে বসে কর না। চিপায় চিপায় যাচ্ছিস কেন? চিপাচাপায় যাচ্ছিস কেন? স্যারের প্রেম দেখার ভাগ্য আমারও হোক। রুদ্র নূরের কানের কাছে মুখ নিয়ে এসে বলল, তুমি চাইলে আমি তোমাকে আমার সামনে বসিয়ে প্রেমের ক্লাস করাতে পারি। নূর অবাক হয়ে রুদ্রের দিকে তাকালো। এই ব্যাটার কি মাথা ঠিক আছে? কি বলছে কি? মাহি পিছনে ফিরে কটমট দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে বেরিয়ে গেল ফায়াজকে নিয়ে। পুরো ঘটনা রুদ্রের সামনে ঘটলেও রুদ্র টু শব্দ করল না। নূরের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে বই নিয়ে আমার রুমে আসো। নূর ঝটপট বলে উঠল, কেন, আপনি কি এখন প্রেমের ক্লাস করাবেন আমাকে? কেন, তুমি কি করতে চাও নাকি? তুমি করতে চাইলে আমার কোনো সমস্যা নেই। নূর কিছু বলছে না, কি বলবে আসলে সেটাই খুঁজে পাচ্ছে না। রুদ্র আবার বলে উঠল, তাড়াতাড়ি আমার রুমে বই নিয়ে আসো। কি বলেই নিজের রুমে চলে গেল। নূর নিজের রুমে যাওয়ার সময় খেয়াল করে রুহির রুমের দরজা খোলা। উকি মেরে বুঝলো রুহি ওয়াশরুমে। নূর এক দৌড়ে নিজের রুমে গেল, আবার এক দৌড়ে রুহির রুমের সামনে আসলো। তারপর আস্তে করে ওয়াশরুমের দরজার সামনে কলার ঠুসা রেখে নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর, ও বাবা গো, আমার কোমর গেল গো। রুহির চিৎকার শুনে নূর নিজের রুমে বসে বসে হাসতে হাসতে অবস্থা খারাপ। আহা, রুহি বেচারি যাক, পাটা একটু ভালো হয়েছিল, এখন আবার কোমর। এখন তো আবার 1 সপ্তাহ খাট থেকে নামতেই পারবে না। রুদ্রের রুমে টেবিলে বই সাজিয়ে চুপচাপ চেয়ারা গালে হাত দিয়ে বসে আছে নূর। রুদ্র আবার বলে উঠল, কি হলো বলছো না কেন? রেজাল্ট করে দিবে? নূর পারে না হাত পা ছড়িয়ে কান্না করে। ও কিভাবে বলবে যে রেজাল্ট দিয়ে ফেলেছে? এখন যদি বলে তাহলে রুদ্র বলবে রেজাল্ট কার্ড দেখাও। তখন ও কি করবে? 1 বিষয় না, 2 বিষয় না, 3 বিষয় ফেলে আসছে। আব্বু শুনলে কথা বলা বন্ধ করে দিবে, আম্মু শুনলে বকা দিবে। না না না, রুদ্রকে বলা যাবে না। কিছু একটা ভেবে মিথ্যা বলে রুদ্রকে বুঝিয়ে নিতে হবে। ভাইয়ার রেজাল্ট তো এখনো দেয়নি, আর কবে দেবে তা তো জানি না। যেদিন দেবে আপনাকে সবার আগে বলবো। প্লাস্টিকের হাসি মুখে ঝুলিয়ে বলল রুদ্র। নূরের মুখের রিয়াকশন আর কথার ধরন দেখেই বুঝে গেল নূর মিথ্যা বলছে। রেজাল্ট কবে দিবে? আচ্ছা ঠিক আছে, আমি ফায়াজের কাছ থেকে নিয়ে নেব। নূরের মন চাচ্ছে ওই ফায়াজ বেটাকে উগান্ডায় পাঠিয়ে দিতে। এখন যদি ফায়াজ সত্যিটা রুদ্রকে বলে দেয় ওর কি হবে? দরজার কাছে এসেই হোঁচট খেয়ে পড়ল ফায়াজ। মাহি বিরক্তিকর দৃষ্টিতে ফায়াজের দিকে তাকিয়ে বলল, সামনে তাকিয়ে হাঁটো না, আমাকে কি আর কখনো দেখেননি? মাহির কথা শুনে ফায়াজ একটু লজ্জা পেল। আদিবা মুসকে মুসকে হাসছে। সেই গাড়ি থেকেই খেয়াল করছে ফায়াজ একটু পর পর আড় চোখে মাহির দিকে তাকাচ্ছে। আর এখন তো হোঁচট খেয়ে পড়ল। মাহি ড্রয়িং রুমে আসতেই ওর আম্মু এসে বলল,
কি রে, কোথায় গিয়েছিলি? আম্মু, আমি আদিবার বাসায় গিয়েছিলাম। তারপর আদিবাকে দেখিয়ে বলল, আমার বেস্ট ফ্রেন্ড আম্মু। আদিবা ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। যেখানে নিজের মামা মামি ওকে বের করে দিয়েছে সেখানে ওনারা তো ওর কেউ না। এর আগে কখনো আসা হয়নি মাহিদের বাসায়, আজ প্রথম, তাই ঠিক কাউকে চেনে না। তবে ওর মনে চিন্তা ঢুকে গেছে আজ রাতের জন্য। যদি তারা ওকে জায়গা না দেয় ও কোথায় যাবে? বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। বলে আদিবার কাছে গিয়ে মাহির মেঝাম্মু বলে উঠল, নাম কি তোমার? আদিবা ভয়ে ভয়ে বলল, আদিবা তাবাসুম। বাহ, খুব সুন্দর নাম তো। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? তুমি মাহির বান্ধবী, মানে মাহি। যেমন তোমাদের মেয়ে, তুমিও মেয়ের মতোই। আদিবা ওনার কথা শুনে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেজো আম্মু, শোনো না। বলো। আম্মু, আদিবা কিছুদিন এখানে থাকবে। তো কি হয়েছে? যতদিন ইচ্ছে থাকো। শোনো মা, তোমার যতদিন ইচ্ছা নিজের বাসা মনে করে থাকবে। মাহি ওর মেজম্মুকে জড়িয়ে ধরে বলল, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। মাহির আম্মু বলল, কিন্তু তোমার আম্মু আব্বুকে বলে এসেছো তো? না হলে তো ওনারা টেনশন করবে। সাথে সাথে আদিবার চোখ জলের টইটুম্বুর হয়ে গেল। আদিবার চোখে জল দেখে বলে উঠল, কি হয়েছে তোমার চোখে জল কেন? আমার আম্মুর বলে আমার যখন 10 বছর তখন একটা বালি ভর্তি ট্রাকের নিচে চাপা পড়ে আব্বু আম্মু মারা যায়। আমার বাবা একজন উকিল ছিলেন। শত্রুরা আব্বুকে মারতে চেয়েছিল, কিন্তু সেই গাড়িতে আম্মু ছিল। আমি একদম এতিম হয়ে যাই। আমার আব্বু ভাই বোন কেউ ছিল না। আব্বু একজন ছিলেন। মাথার উপর থেকে সব ছায়া সরে যায়। আমি এতটুকু একটা মেয়ে কি করব বুঝে পাই না। ছোট থেকে আম্মু আব্বুর কলেজার টুকরো একটা মাত্র মেয়ে ছিলাম আমি। কষ্ট কি তাও কখনো বুঝতে পারিনি। তখনই আমার ছায়া হয়ে পাশে এসে দাঁড়ালো আমার মামা মামি। আমি তাদের সাথে থাকতে শুরু করি। প্রথম কদিন খুব আদর করেন আমার মামি, কিন্তু বেশি দিন আর মুখোশ পরে থাকতে পারেননি। নিজের আসল রূপ ফিরে আসেন। আমাকে দিয়ে কাজ করাতো, করতে না পারলে মারতো। আমি কতদিন কাজ করিনি, কিছু পারতাম না, তবুও ছোট ছোট হাত দিয়ে করতার চেষ্টা করতাম। মামি আমার পড়াশোনা বন্ধ করে দিল। অনেক কান্না করেছি, মামির পায়েও ধরেছি, কিন্তু আমার কথা শোনেননি। আমি পড়াশোনা খুব ভালো ছাত্রী ছিলাম। কয়েকদিন স্কুলে না যাওয়াতে বাসার প্রিন্সিপাল স্যার আসেন আসলে আমার খোঁজ করতে। মামি সবার সামনে এমন ভাব করতেন যেন উনি আমাকে চোখে হারান। প্রিন্সিপাল স্যারকে বলেন আমার শরীর ভালো না, তাই যেতে পারিনি। কাল থেকে আবার যাব। বিশ্বাস করেন, ওই দিন আমি এতটুকু খুশি হয়েছিলাম, খুশিতে কান্না করে দেই। কিন্তু বেশিক্ষণ আর আমার সেই খুশি রইল না। মামি এসে আমার চুলের মুঠি টেনে ধরেছিল। দেহের রূপ দেখাইয়া সবাইকে হাত করে নিছস, পুরাই মার মতো বেশ্যা হইছস। তোর এই রূপ যদি আমি শেষ না করছি, কয়জনে পাগল করছে রূপ দেখাইয়া, যে খুঁজ নিতে বাইরে চইলা আহে। পুরাই মায়ের উল্টাই আইসস। ময়লা ধুইলেও কয়লা যায় না। মা যেমন ছিল জিতু তেমনই হইব। মার নামে এমন কথা শুনে চুপ থাকতে পারিনি সেই দিন। প্রতিবাদ করেছিলাম, তার বিনিময়ে মামি গরম তেল ঢেলে দিয়েছিল আমার গায়ে। ব্যথায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়েছিলাম ওই দিন। আমার যখন 16 বছর, তখন বাসায় পুরো কাজ আমি একার হাতে সামলে স্কুলে যেতাম। একদিন মামির ছোট বোনের ছেলে আসে। মামির কোনো ছেলে মেয়ে ছিল না। এই ছেলেকে খুব আদর করত। ছেলেটা চাহনি আমার ভালো লাগতো না, সবসময় কেমন করে যেন তাকিয়ে থাকতো। একদিন বাসায় আমি একাই ছিলাম। মামা মামি বাহিরে গিয়েছিল। আমি রান্নাঘরে রান্না করছিলাম। পেছন থেকে আচমকা কেউ জড়িয়ে ধরায় আমি ঘাবড়ে যাই। বাসায় তো কেউ নেই, তাহলে কে জড়িয়ে ধরলো? তখনই মামির বোনের ছেলের কথা মনে পড়ে। রাগে আমার সারা শরীর কাঁপতে থাকে। হাতে গরম খুন্তি ছিল। ওই ছেলে যেই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেছিল, ওই হাতে গরম খুন্তি চেপে ধরি। সাথে সাথেই ছেলেটা চিৎকার দিয়ে ওঠে। খুন্তিটা এতটাই গরম ছিল যে খুন্তির সাথে হাতের চামড়াও উঠে আসে। তখনই মামা মামি বাসায় আসে। নিজের বোনের ছেলের এই অবস্থা দেখে মামি আমাকে মারতে আসে।
তখনই আমি মামিকে বলি আমাকে জড়িয়ে ধরায় এমন করেছি, কিন্তু মামি আমার কথা বিশ্বাস যায়নি, খুব মেরেছিল। সেই দিন একই খুন্তি আমার হাতেও চেপে ধরেছিল। রাতে মামের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় শুনতে পাই মামি বলছে, খবরদার আশিক, আবিদার দিকে নজর দিবি না। একবার যদি হাতের বাইরে চলে যায় তাহলে আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। ওর বাবার সব সম্পত্তির মালিক ও। নিশ্চয়ই ওই বেটা জানতো মারা যাবে, তাই সব সম্পত্তির আদিবার নামে লিখে গেছে। 22 বছর আগে ওকে বিয়ে দেওয়া যাবে না। 22 বছর পর ওকে যে বিয়ে করবে, অর্ধেক সম্পত্তির মালিক সে নিজে হবে। এইসব কিছু আদিবা জানে না। তুই ওর সামনে ভালো সেজে থাক, আমি তোর সাথে ওর বিয়ে দিব। বিয়ের কয়েকদিন পর সম্পত্তি সব নিজের নামে করে নিব, তারপর মন চাইলে নিয়ে সংসার করবি, নাহলে ছুঁড়ে ফেলে দিবি। এইসব কথা শুনে সেই দিন রাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সারা রাত ঘুমাতে পারিনি। এই সম্পত্তির লোভে তাহলে মামি মামা আমাকে পালছে, আর আজকে বাসায় দেরি করে ফিরবার কারণে মামি মামার কাছে বিচার দেয়। মামা আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বলে থামল আদিবা। আদিবার জীবন কাহিনী শুনে সবার চোখে জল চলে আসলো। মাহির মেজ আম্মু আদিবাকে জড়িয়ে ধরলেন নিজের বুকের সাথে। সে কি আন্টি, আপনি কান্না করছেন কেন? আজ থেকে তুমি এই বাসায় থাকবে আমাদের আরেক মেয়ে হয়ে। কি রে বল, হবি না আমাদের আরেক মেয়ে? আদিবার চোখ দিয়ে পানি পড়ছে। মাহির আম্মু এসে ওর চোখের পানি মুছে দিয়ে বলল, আমাদের আরেক মেয়ে, আজ থেকে আমার 3 মেয়ে। আদিবা মাথা নিচু করে বলল, আন্টি, আমি 3টা টিউশন করাই। আমি যতদিন এই বাসায় থাকবো টাকা দিয়েই থাকবো। বুঝতে পেরেছি, আমাদের আপন ভাবতে পারোনি এখনো। প্লিজ আন্টি, এভাবে বলবেন না। আপনারা থাকতে দিয়েছেন, এই ঋণ আমি কোনোদিনই ভুলবো না। নিজের মেয়ে বলে বুকে টেনে নিয়েছেন, আর ঋণ করবেন না প্লিজ। ঠিক আছে, তোমার যেভাবে ভালো লাগে থাকো, নিজের বাসা মনে করে থাকবে। মাহি, আদিবাকে আবিরের পাশের রুমটা গুছিয়ে দে। আবিরের নাম শুনেই কেঁপে উঠল আদিবা। মাহি মুচকে হেসে বলল, ঠিক আছে মেজো আম্মু। বলে উপরে চলে গেল। ফায়াজের নিজেরও খুব কষ্ট হলো আদিবার কথাগুলো শুনে। মা বাবা ছাড়া বেঁচে থাকা কতটা কষ্টের একমাত্র তারাই বুঝে যাদের মা বাবা নেই। নূরের রুমের সামনে গিয়ে শুভ্রতা বলল, নূর, আসবো? আরে ভাবি, তুমি আমাকে বললেই হতো, আমি চলে যেতাম। কষ্ট করে আসতে হলে কেন? আসো, ভেতরে আসো। কি করছো? কিছু না ভাবি, তুমি বসো। আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, শাড়ি পরেছো। ভাই তো আজকে চোখ ফেরাতে পারবে না। তোমার ভাইয়ের আমার দিকে তাকানোর সময় কই? ওনার তো সারাদিন রাত কাজ শেষ হয় না। আজও বুঝি ভাই তোমাকে ঘুরতে নিয়ে যায়নি? আহা ভাবিটা আমার, রাগ করো না। ভাইয়ার আশা করলে এই জীবনে আর তোমার ঘোরা হবে না। আমি কালকে তোমাকে নিয়ে ঘুরতে যাব। এবার একটু হাসো। শুভ্রতা নূরের গাল টেনে বলল, জানো, তুমি খুব মিষ্টি একটা মেয়ে। আমার আল্লাহর কাছে একটাই চাওয়া, তোমার মতো মিষ্টি একটা মেয়ে যেন আমার হয়। এত মিষ্টি মিষ্টি বলো না, দেখা যাবে আমার দিকে মিষ্টির নজরে তাকাবে, পরে ডায়াবেটিস হয়ে যাবে। তাই নাকি? পরে বসে আড্ডা দেব, এখন নিচে চলো, খাবার খাবে। আসলে ভাবি আমি খাবো না। কেন খাবে না? মন খারাপ কেন? কিছু কি হয়েছে? কিছু হয়নি, এমনি খাবো না। এত কথা শুনতে চাই না আমি, চলো আমার সাথে। ভাবি প্লিজ, জোর করো না। শুভ্রতা বুঝলো এই মেয়ে এক কথার মেয়ে, যা বলেছে তাই। বাধ্য হয়ে শুভ্রতার নিচে চলে গেল। মাহি উপরে যাওয়ার সময় ফায়াজের সাথে খেলো এক ধাক্কা। এই যে চোখে দেখেন না, কাঠের চশমা পরেছেন নাকি? ফায়াজ নিজের চোখের চশমাটা হাতে নিয়ে ভালো করে দেখে, আবার দিল। আপনি দেখে চলতে পারেন না? কি ব্যথা এটা না পেলাম আমি, উফ। আপনি নিজে দোষ করে আমাকে যা তা বলা হচ্ছে। আপনাকে তো আমি পরে দেখে নিব। যা দেখার এখনই দেখে নেন, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। আপনাকে তো আমি। কি কি বললেন? থামলেন কেন? আস্ত একটা বেয়াদব। বলে উপরে চলে গেল। কি ডেঞ্জারাস মেয়ে রে বাব্বা, 2 বোন পুরাই এক। সে কি ফার্জ বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আসো এখানে এসে বসো। রুদ্র নিচে নেমে আসলো। আম্মু খাবার দাও, ফায়াজ চলো। বলে ফায়াজকে নিয়ে খাবার টেবিলে বসলো। নূর রেগে বোম হয়েছে। রুদ্র যখন শুনেছে ও 3 বিষয়ে ফেল,
কিছু সময় চুপ করে থেকে তারপর 50 বার কান ধরে উঠবোস করিয়েছে। শুধু করালে এতটা রাখতো না। ওই সাদা হনুমান ভিডিও করেছে। নূরের মন চাচ্ছে নিজের চুল নিজেই ছেড়িতে। পাগুলো খুব ব্যথা করছে। রাগ করে খাবার খেতে যায়নি। সবাই এসে ডেকে গেছে, রুম থেকেও বের হয়নি। ফায়াজ চলে গেছে অনেকক্ষণ হবে। অনেকবার বলেছে থাকার জন্য, কিন্তু ফায়াজের কালকে কলেজ আছে তাই চলে গেছে। রুদ্র হাতে খাবারের প্লেট নিয়ে নূরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। দরজা টোকা দিতেই দরজা খুলে দিল নূর। রুদ্রকে দেখে রেগে গেল। এই বেটা এখানে কেন এসেছে? রুদ্র রুমে না ঢুকেই নূরের হাতে খাবারের প্লেট ধরিয়ে দিল। পুরো খাবারটা 10 মিনিটে খেয়ে শেষ করবে। 10 মিনিট পর আমি আবার আসবো, আর যদি না খাও। বলে সামনে নূরের কান ধরে উঠবোস করার ভিডিওটা ধরল। এটা সবাইকে দেখিয়ে দেব। আরে ভাইয়া, আমি 5 মিনিটে খেয়ে শেষ করছি, আপনি তাও এই ভিডিও ডিলিট করে দিন প্লিজ। কাঁদো কাঁদো মুখ করে বলল, বেশি কথা আমার পছন্দ না। বলে চলে গেল। বিদ্যুৎ চলে গেছে। অন্ধকারে জোনাকি পোকাগুলো আলো জ্বালিয়ে নূর আর আদিবাকে পাহারা দিচ্ছে। আজ রাতটা যেন অন্য রাতগুলোর থেকে শতগুণ বেশি সুন্দর লাগছে। ঘুমাবে না আপু? চলো, সকালে আবার উঠতে হবে। আরে আপু, আমাদের বাসায় কিন্তু সকাল সকাল কেউ ওঠে না, আর কাল তো তোমার ভার্সিটি বন্ধ। সকাল সকাল উঠে অভ্যাস হয়ে গেছে। রুহি একটা নাইটি পরে রেডি হয়ে এসে দেখে আদি মোবাইলে গেমস খেলছে। রুহি পিছন দিয়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরে বলল, গেমস রাখো, ঘরে যে বউ আছে সেদিকে খেয়াল আছে তোমার? রুহির কথা আদি বিরক্ত হয়ে বলল, ছাড়ো তো, গেমস খেলছি, দেখছো না? আদির কথা শুনে রুহি রেগে বলল, সারাদিন তো বাসায় থাকো না, কোথায় থাকো তুমি সারাদিন? আব্বু বলল কাজেও যাও না, তাহলে সারাদিন করোটা কি? আর এখন রাতে একটু কাছে পাই, তাও পড়ে আছো গেমস নিয়ে। আসলে তুমি চাচ্ছোটা কি? রুহির কথায় আদি আরো বিরক্ত হয়ে হাতটা ঝাড়া দিয়ে ফেলে দিয়ে বলল, যাও, একটু বাসায় এসেছি, তোমার এই জ্ঞান ভালো লাগে না। তোমার না কোমর ব্যথা পেয়েছো, যাও ঘুমাও। রুহি চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। সে দিন দিন বুঝতে পারছে আসলে আদির সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে সে কত বড় ভুল করেছে। আজ তার নূরের একটা কথাই বারবার মনে পড়ছে। সে পুরুষ এত বছরের ভালোবাসাকে 2 দিনেই সুখের জন্য ভুলে যেতে পারে। যে পুরুষ এত বছরের ভালোবাসাকে 2 দিনের সুখের জন্য ভুলে যেতে পারে, সে পুরুষ কখনো এক নারীতে আসক্ত হতেই পারে না। সে 2 দিন পর সুখ করানোর জন্য আবার অন্য নারীর কাছে যেতে পারে। যে পুরুষের জন্য আজ তুই আমার কাছে এত বড় বড় কথা বলছিস, একদিন এই পুরুষের জন্যই তোর কাঁদতে হবে। নূরের কথা তো মিলে যাচ্ছে। আজ সে কাঁদছে। আজ তার চোখের পানি বাদ মানছে না। ভুল করেছে সে, অনেক বড় ভুল করেছে। যাকে কষ্ট দিতে চেয়েছে সে সুখে আছে। আদিবা সকালে উঠে আগে গোসল করে নিল, তারপর নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করছে। আবির সব সময় সকাল সকাল ঘুম থেকে উঠে কফি খেয়ে হাঁটতে বের হয়। আজ সকালে উঠে নূরের রুম থেকে কোরআনের তিলাওয়াতের কণ্ঠ শুনে অবাক হয়ে যায়। নূর এত সকালে উঠে না, আবার কোরআন তিলাওয়াত করছে। দরজার সামনে গিয়ে দেখলো দরজা খোলা। ভিতরে কি উকি দেবে কিনা ভাবছে। হালকা করে দরজার ধাক্কা দিল। ভিতরে না ঢুকে দরজার কাছ থেকে দেখলো একটা মেয়ে বসেছে নিচে। সামনে কোরআন শরীফ, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। হয়তো একটু আগে গোসল করেছে, ভালো করে মুছেনি। আবির মুগ্ধ হয়ে দরজায় দাঁড়িয়ে তিলাওয়াত শুনতে লাগলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো নূর ঘুমাচ্ছে। তাহলে এই মেয়েটা অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, যার জন্যই মুখ দেখতে পারছে না। মেয়েটা দাঁড়িয়ে গেল, সাথে সাথে আবির দরজা থেকে সরে গেল। নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু মনটা রয়ে গেছে মেয়েটার কোরআন তেলাওয়াতের প্রতি শব্দের মধ্যে। কত সুন্দর করে তিলাওয়াত করলো। আদিবা নিচে নেমে দেখলো রান্নাঘরে নূরের মেজো আম্মু কফি বানাচ্ছে। আন্টি, আমি কি হেল্প করতে পারি? আমি অনেক ভালো কফি বানাতে পারি, দেন আমি বানিয়ে দিই। তুমি রান্নাঘরে কেন এসেছ? আমাদের বাসার মেয়েরা রান্না করে আসা নিষেধ। যাও, রুমে যাও, কিছু লাগলে বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমার কিছু লাগবে না, ওকে, আমি আর আসবো না। তবে আজকে কফি আমি বানাই দিই। আচ্ছা ঠিক আছে, সাবধানে, হাত যেন না পড়ে। আদিবা কফি বানিয়ে নিজের রুমে যাওয়ার সময় পিছন থেকে মেজো আম্মু ডাক দিয়ে বলল, তুমি তো উপরে যাচ্ছ, এই কফিটা একটু আবিরের রুমে দিয়ে আসতে পারবে মা? আবিরের নাম শুনে বুকের ভেতর ধুকপুক করে উঠল। ভদ্রতার সাথে মাথা নাড়িয়ে বলল, আচ্ছা দেন। উনি বলে দিলেন আবিরের রুম কোনটা।
আদিবা কফি নিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। কিভাবে ডাক দিবে বুঝতে পারছে না, ভীষণ লজ্জা লাগছে। বারবার ওই দিনের কিস দেওয়ার মুহূর্তটা মনে পড়ছে। হঠাৎ ভেতর থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। বাইরে দাঁড়িয়ে না থেকে ভেতরে আসো, এভাবে দাঁড়িয়ে থাকলে কফি শরবত হয়ে যাবে। আদিবা থমকে গেল। তার মানে উনি দেখেছেন আমি বাইরে দাঁড়িয়ে আছি? তাহলে এতক্ষণ বললো না কেন? আর আমাকে কি উনি দেখেছেন নাকি অন্য কেউ ভেবে কথা বলছে? কি হলো, ভেতরে আসো। আবিরের ধমকের গলায় কথা শুনে ভয়ে রুমে ঢুকলো। আবির রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য। আদিবা গিয়ে আবিরের সামনে কফির মগ ধরলো। হাত কাঁপছে ভীষণ। যতই শক্ত করে ধরার চেষ্টা করছে মনে হচ্ছে এখনই পড়ে যাবে। আবির কিছু সময় আদিবার কাঁপা কাঁপা হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকালো। আবির চমকে ওঠার অভিনয় করে বলল, তুমি এখানে কি করছো? রাস্তায় কিস আর আজকে বউ হয়ে বাসায় চলে এসেছো? আদিবা বিয়াক্কেল হয়ে তাকিয়েছে আবিরের দিকে। বউ হয়ে এসেছে মানে? এই বেটা কি ভাবছে ওনার ভাইয়ের বউ হয়ে এসেছি আমি? আরে তোমার হাত কাঁপছে কেন? বলে হাত থেকে কফির মগটা নিল। আদিবা চলে আসতে নিলে আবির আবার বলে উঠল, তুমি এই বাসায় কি করছো? আগে তো কখনো দেখিনি, আর আমার জন্য সকাল সকাল কফি নিয়ে আসলে। আদিবা কি বলবে বুঝে পাচ্ছে না। আদিবাকে চুপ থাকতে দেখে আবির বলল, কফি কে বানিয়েছে? জি ভাইয়া, আমি। আবির কপাল কুঁচকে বলল, এই লাস্ট ভাইয়া বলেছো, আমাকে একদম ভাইয়া বলবে না। আমার এমনিতেই অনেকগুলো বোন আছে। কফিতে বেশি করে চিনি দিয়েছো তো? ভাইয়া না বললে কি বলবো? সেটা তুমি ভালো জানো। এদিকে আসো। আদিবা আবিরের সামনে দাঁড়াতেই আবির কফির মগটা আদিবার হাতে দিয়ে বলল, দেখো তো মিষ্টি কেমন হয়েছে। বেশি খাবে না, একটু খাবে। আদিবা আবিরের কথা মতো কফি খেয়ে বলল, মিষ্টি ঠিক আছে। তাহলে এখন যাও। বলে কফি মগে চুমুক দিল আবির। নূর কলেজের জন্য বাসা থেকে বের হবে। রুদ্র বলে উঠল, নূর আমার গাড়িতে উঠে বসো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিয়ে হসপিটালে যাব। নূর বিরক্ত হয়ে তাকালো রুদ্রের দিকে। এই বেটা কি ওকে শান্তিতে চলাফেরাও করতে দেবে না? হঠাৎ গাড়ির হর্নে হুঁশ ফিরল নূরের। কি হয়েছে? এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আমি দেখতে আগের থেকে বেশি সুন্দর হয়ে গেছি নাকি? আমি জানি আমি দেখতে সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম একটা ছেলে, তাই বলে এইভাবে তাকিও না, পরে নজর লেগে যাবে। নূর ভাবছে সে কখন ওনার দিকে তাকালো। সে তো সামনের দিকেই তাকিয়েছিল। এবার ভালো করে রুদ্রের দিকে তাকালো স্মার্ট বলে হাসা শুরু করলো নূর। দেখেন রুদ্র ভাইয়া, আমার আর কোনো জোকস শোনার সময় নেই, আমি গেলাম। বলে গাড়ি থেকে নামার সময় বুঝলো ওর হাত রুদ্রের হাতের মুঠোয়, আঙুলের ভাঁজে আঙুল ডুবানো। নূর আবার রুদ্রের দিকে তাকালো। সামনের দিকে তাকিয়েছে রুদ্র। ভাইয়া আমি তো চলে এসেছি। চলে এসেছো? তাহলে বসে আছো কেন? যাও। আমার হাত। রুদ্র এবার নূরের হাত ছেড়ে দিল। নূর গাড়ি থেকে বের হতে একটা ছেলে বলে উঠল, ভাবি কেমন আছেন? নূর চমকে রুদ্রের গাড়ির দিকে তাকালো। রুদ্র চোখ ছোট ছোট করে নূর আর ছেলেটার দিকে তাকিয়েছে। নূর ছেলেটাকে কিছু না বলে ইরিনকে কল দিল। তারপর হাঁটতে হাঁটতে কলেজের ভেতরে চলে গেল। রুদ্র চলে গেল হসপিটালের দিকে। যাওয়ার পথে কাকে যেন কল দিয়ে বলল নূরের সব ডিটেলস একটু পর পর ওকে জানাতে। নূর আর ইরিন কলেজ ক্যাম্পাসে হাঁটছে। ইরিন বারবার কিছু জিজ্ঞেস করতে গিয়েও করতে পারছে না। আসলে কিভাবে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। যদি নূর অন্য কিছু মনে করে। কিরে কিছু বলছিস না কেন? তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত? তেমন কিছু না। তোর বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরিন আবার ভাবছে নীলের কথা কিভাবে জিজ্ঞেস করবে। ইরিন ভাবলো সে তো শুধু নীল কেমন আছে সেটাই জানতে চাইবে। এত ভয় পাওয়ার কি আছে? বলতে যাবে, সামনে তাকিয়ে দেখে শুভ ভাই ওদের দিকে আসছে। আবার চুপ হয়ে গেল। ক্লাসে গিয়ে না হয় জিজ্ঞেস করবে। কেমন আছো নূর? নূর বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করলো না। এই গুন্ডা বেটা কি তাহলে আমার নামও জেনে গেছে? ওই দিন তো সাহসী নারী সেজে অনেক কথা শুনিয়েছিলেন, কিন্তু উনি তো রেগে থাকার কথা। এত শান্ত আছে কিভাবে? ওনার সম্পর্কে যতটুকু জেনেছি উনি খুব ডেঞ্জারাস লোক। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা দুইজন খুব ভালো আছি, আপনি? শুভ কিছুটা রেগে বলল, একদম ভাই বলবে না। আমি তোমার ভাই হই কিভাবে? আপনাকে তো সবাই গুড ভাই বলে, আর আপনি আমার থেকে অনেক 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 বড় হবেন। আর আমার আম্মু সব সময় বলেন বড়দের সম্মান দিয়ে কথা বলবি। আমার ভুল হয়েছে, আমার তো আপনাকে মামা ডাকার দরকার ছিল। আপনার মতো আমার আম্মুর চাচির ভাবির একটা বোনের দেবর আছে,
দেখতে আপনার মতোই, সম্পর্কে উনি আমার মামা হবেন। আপনাকে আমার মামা ডাকার দরকার ছিল। শুভ ব্যাককেলের মতো নূরের দিকে তাকিয়ে আছে। এটা মেয়ে নাকি অন্য কিছু? ওকে ডাইরেক্ট মামা বানিয়ে নিল। ওর কি তাহলে বয়স বেড়ে গেছে? ওর বয়স 29 বছর। আজকেই গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে হবে নিজেকে। বয়স এতটাই বেড়ে গেছে, দেখতে মামা মনে হয়। সে যাকে বউ বানানোর প্ল্যান করছে সে তাকে মামা বানিয়ে দিল। শুভ আর নূরকে কিছু বলল না। এই মেয়ের সাথে কথা বলতে গেলে না জানি আর কি কি বানিয়ে দেয়। ইরিনের দিকে তাকিয়ে দেখে ভদ্র মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার ইরিনকে বলল, এরিন, তোমার কি মন খারাপ নাকি শরীর ভালো লাগছে না? 2 দিন আগেও যদি এই কথাটা শুভ জিজ্ঞেস করতো, ইরিন হয়তো খুশিতে গদগদ হয়ে যেত, কিন্তু আজ খুবই বিরক্ত হলো। ভাই, আমার খোঁজ খবর জেনে তুই কি করবি? শরীর মন দুটোই ভালো আছে মামা। মামা? আমাকে দেখি কি তোমার মামা মনে হয়? কত ফুরফুরে একটা মন নিয়ে আসছিল বেটা ভালোবাসার কথা বলতে, দিল তো 2 বান্ধবী মিলে মামা বানিয়ে। আপনিই তো বললেন ভাইয়া না ডাকতে, তাহলে কি ডাকবো? আঙ্কেল ডাকা যাবে না, কারণ আপনি তো বিয়ে করেননি। তাই মামা খুব সুন্দর একটা নামে ডাকলাম। আপনার তো খুশি হওয়ার কথা। আপনি চাইলেই কিন্তু আমি শুভ বলেও ডাকতে পারি। লাস্টে কিনা হাঁটুর সমান মেয়েদের কাছ থেকে নিজের নাম ধরে ডাক শোনা লাগবে। শুভ কিছু না বলে রেগে চলে গেল। নূর আর ইরিন হাসতে হাসতে ক্লাসে চলে গেল। গেটের বাইরে দাঁড়িয়েছে নূর আর ইরিন। তারপর নূর একটা রিক্সা নিয়ে ইরিনকে বিদায় জানিয়ে চলে গেল, আর ইরিন হাঁটছে ওর বাসার উদ্দেশ্যে। তখনই হঠাৎ কেউ পিছন থেকে ডেকে উঠল, এই হরিণ। সাথে সাথেই থমকে দাঁড়িয়ে গেল ইরিন। মুখে ফুটে উঠছে খুশির হাসি। খুশিতে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। যেই মেয়ে এই হরিণ ডাক শুনলে রেগে বোম হয়ে যেত, সেই আজ এই ডাক শুনে এত খুশি। কিন্তু বলে না, বেশি খুশি বেশি সময় থাকে না। ইরানের বেলায়ও তাই হলো। নীল দৌড়ে ইরিনের সামনে এসে দাঁড়ালো। তারপর ইরিনের চুলের মধ্যে একটা তেলাপোকা ছেড়ে দিল। বেচারি ইরিন তেলাপোকা খুব ভয় পায়। ভয়ে হাত পা ছুড়াছুড়ি শুরু করলো। প্লিজ 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 নীল ভাইয়া, এটা সরান প্লিজ। নীলের হাসতে হাসতে অবস্থা খারাপ, পেটে হাত দিয়ে হাসা শুরু করলো। আর ইরিন তো এখনো লাফালাফি করছে। ইরিন নিজের ঘাড়ের দিকে তাকিয়ে দেখলো তেলাপোকা ঘাড়ে। এক চিৎকার দিয়ে গিয়ে নীলকে জড়িয়ে ধরলো শক্ত করে। নীলের হাসি বন্ধ হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল সে। জীবনের এই প্রথম কোনো মেয়ে ওর এত কাছে এসেছে, লেপ্টে আছে ওর শরীরের সাথে। কথা বলার ভাষা হারিয়ে ফেলল নীল। আশেপাশে তাকিয়ে দেখলো রাস্তার মানুষগুলো কেমন যেন চোখ গোল গোল করে তাকিয়েছে ওদের দিকে। নীল লজ্জা পেয়ে গেল। ইরিন এখনও ওকে জড়িয়ে ধরে আছে আর তেলাপোকাটা ফেলে দেওয়ার জন্য অনুরোধ করছে। নীল ইরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, হরিণ ছাড়ো। না না, ছাড়বো না, আগে ওটা আমার ঘাট থেকে ফেলুন। তোমার ঘাড়ের দিকে তাকাও। প্লিজ প্লিজ ভাইয়া, সরান না এটা। ইরিনকে দেখেই বোঝা যাচ্ছে বেচারি খুব ভয় পেয়েছে। ভয় পেয়ে যে একজনকে জড়িয়ে ধরে আছে সেই দিকেও খেয়াল নেই। নীল এবার কিছুটা ধমকের সুরেই বলল, আমার হাতের দিকে তাকাও। ইরিন নীলের হাতের দিকে তাকিয়ে ভয়ে নীলকে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। আরে হরিণ, তুমি ভয় পাচ্ছ কেন? এটা তো রোবটই তেলাপোকা। রবার্টের তেলাপোকা শুনে রেগে ইরিন নীলের দিকে তাকালো। ইরিন রেগে বলে উঠল, আপনি তো ভারী বেয়াদব একটা ছেলে। আর একটু হলে আমি ভয়ে হার্ট অ্যাটাক করতাম। তোমরা মেয়েরা তেলাপোকাকে কেন ভয় পাও আমি বুঝি না। আর তুমি তো একটা নির্লজ্জ মেয়ে। আমি না হয় তেলাপোকা দেখিয়েছি, তাই বলে তুমি রাস্তায় এত মানুষের সামনে জড়িয়ে ধরবে? আমার বউয়েরাকে তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে নিশ্চয়ই আমার বউ শুনলে কষ্ট পাবে। দুঃখী দুঃখী মুখ করে বলল নীল। ইরিন লজ্জায় নিচের দিকে তাকিয়েছে। সে কি ইচ্ছে করে ধরেছে নাকি? ভয় পেয়েছিল তাই ধরেছে, তাই বলে নীল ওকে এভাবে বলবে? কিছুটা অভিমানও হলো। ওই 2 দিনের প্রতিশোধটা নিলেন বুঝি? গুড, তুমি তো দেখি আগে আগে সব কিছু বুঝে যাও। পাশের বাসার তামিমের আম্মু রাবেয়া বেগম এসেছে। ড্রয়িং রুমে বসে রুদ্রের আম্মু শাহেলা বেগমের সাথে কথা বলছেন। ভাবি, ওই মেয়েটাকে? শাহেলা বেগম কিছু বলার আগেই আনিতা বেগম বলে উঠলেন, আমার বোনের মেয়ে। কই ভাবি, আমি যতটুক জানি আপনাদের তো কোনো বোন নেই। আপনার মা বাবার একমাত্র মেয়ে ছিলেন আপনি। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এসে নূরের মেঝো আম্মু বললেন, ঠিক বলেছেন ভাবি। আনিতা ভাবির নিজের আপন বোন নেই, তবে দুঃসম্পর্কের এক বোনের মেয়ে আদিপা। ভাবছি আমার আবির সাথে খুব জলদি বিয়ের কাজটা সেরে ফেলবো। আপনি তো মেয়েটাকে দেখেছেনই,
কতটা লক্ষ্মী একটা মেয়ে। ঠিক এমন একটা মেয়ে খুঁজতেছিলাম মনে মনে। আল্লাহ মনে হয় আমারটা কবুল করেছে। রাবেয়া বেগম খুবই খুশি হলেন। আসলে মেয়েটা খুব সুন্দর, আবিরের সাথে খুব মানাবে। সাহেলা বেগম, আনিতা বেগমও খুব খুশি হলেন। নূরের মেঝাম্মা আবার বললেন, আমার এক ছেলে আদি তার নিজের পছন্দে বিয়ে করেছে। বউ তো খাট থেকে নামে না। জিসানের বউ সুব্রতা খুবই লক্ষ্মী একটা মেয়ে। আবিরের বউ আমি নিজে পছন্দ করেছি। আমি মানুষ সাথে ভুল করি না। ভাবছি আজকে রাতে পুরুষরা বাসায় আসলে এই বিষয়ে কথা বলবো। কি বলেন বড় ভাবি? আমারও আদিবাকে খুব পছন্দ হয়েছে। সুন্দর, শিক্ষিত, ভদ্র, সব দিক থেকেই আবিরের জন্য একদম ঠিক আছে। আমিও রাতে কথা বলে দেখব। কিন্তু মেজো, আবিরের নিজেরও পছন্দ অপছন্দ ব্যাপার আছে। দরজায় দাঁড়িয়ে সব কথা শুনল নূর। খুব খুশি হয়েছে সে। যাক, আদিবা আপুর জীবনটা খুবই বিষাদ আর কষ্টে দিয়ে ঘেরা। একটু সুখী ছোঁয়া পেতে যাচ্ছে। মেজো আম্মুর মতো শাশুড়ি হয় না, মাটির মানুষ বলা যায়। আবির ভাইয়ার মতো বুঝ তার স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই খুশির খবর কি আমি এখন দিব, নাকি রাতের জন্য আপু সারপ্রাইজ হিসেবে থাকবে? এটা সেটা ভাবতে ভাবতে নিজের রুমে গেল নূর। রাতে শুয়ে শুয়ে একটা উপন্যাসের বই পড়ছে মাহি। সে এখনো বিয়ের সম্পর্কে কিছুই জানে না। নূরও কাউকে কিছু বলেনি। এটা সবার জন্য সারপ্রাইজ। এমন সময় ওর মোবাইল বেজে উঠল। হ্যালো। ওপাশ থেকে একটা পুরুষের কণ্ঠ ভেসে এলো। আপনি একটু আপনার রুমের বারান্দায় আসবেন মাহি? কণ্ঠটা চিনতে অসুবিধা হলো না মাহির। মুখ থেকে বেরিয়ে আসলো, ফায়াজ। বাহ, আমার কণ্ঠটা দেখি মনে গেঁথে নিয়েছেন মিস মাহি। মাহি বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। হঠাৎ ফায়াজের ফোন কেমন যেন সবকিছু এলোমেলো করে দিল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলে উঠল, নাম্বার কোথায় পেয়েছেন? আপনি এত কথা কেন এত বেশি বলেন মিস মাহি? বারান্দায় আসুন। আজব তো, আপনি নাম্বার কোথায় পেলেন আগে সেটা বলুন। আর আপনি ভাবলেন কিভাবে আপনি বলবেন আর আমি দৌড়ে বারান্দায় চলে যাব? আমি জানি আপনি আসবেন। আপনি এখন কোথায়? বারান্দায় আসুন, বুঝতে পারবেন। মাহি বারান্দায় গিয়ে দাঁড়ালো। কিন্তু কোথায়? ওনাকে তো দেখা যাচ্ছে না। ভালো করে তাকিয়ে দেখলো রাস্তার পাশে দাঁড়িয়েছে, গায়ে টি শার্ট আর ট্রাউজার। আপনি এখানে কেন? কেন, এখানে আসা কি নিষেধ নাকি? সব সময় বেশি বোঝেন কেন? ওখানে না দাঁড়িয়ে থেকে বাসায় আসতেই তো পারতেন। কাল তো রুদ্রের বন্ধু, তাই বাসায় গিয়েছি। বন্ধুর বাসায় তো আর প্রতিদিন আসা যাবে না। আপনি চাইলে আজ শ্বশুর বাড়ি ভেবে আসতে পারি। নূর নিজের রুমে যাওয়ার সময় কেউ নূরের দুই বাহু ধরে টান দিয়ে রুমে নিয়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা মারল। নূর ছিটকে গিয়ে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ে গেল। পায়ে খুব ব্যথা পেয়েছে। উপরের দিকে তাকিয়ে দেখে রুহি রেগে অগ্নিগিরির মতো চেয়ে আছে। চরিত্রহীনা মেয়ে কোথাকার! পুরুষ মানুষের উপর এত লোভ কেন তোর? আগে কি ছিলি সেটা তুই আর আদি জানিস? এখন আদি আমার স্বামী। তোর মতো নির্লজ্জ মেয়ে আমি দুটো দেখিনি। অন্যের স্বামীর দিকে নজর দিতে তোর লজ্জা করলো না? নূর উঠে রুহির সামনে সে শরীরের সর্বশক্তি দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল রুহির গালে। সবাইকে নিজের মতো ভাবিস? ছিনিয়ে নেওয়ার স্বভাব তোর থাকতে পারে, আমার নেই। নিজের চরিত্র আগে ঠিক কর। তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তোকে আগেই আমার এমন কয়েকটা থাপ্পড় মারার দরকার ছিল। নিজের স্বামীকে নিজের আঁচলে বাঁধতে পারিস না? নেক্সট টাইম কথা বলার আগে ভেবে বাসবি। কি বলছিস, কাকে বলছিস? বেস্ট ফ্রেন্ড বলে এখনো চুপ করে আছি। অন্য কেউ হলে কি করতাম তুই নিজেই ভালো জানিস। আর রইল তোর স্বামী, ওনাকে ভালো করে বুঝিয়ে দিস আমার আশেপাশে যেন আসার চেষ্টা না করে। আজ সব কিছুই বিরক্ত লাগছে। কাকে বিশ্বাস করবে? চোখের সামনে যা দেখা যায় সব কিছুই মিথ্যা। একসাথে থেকে এক প্লেটে খেয়েও তো মানুষ চেনা যায় না। অনেকদিন পর পর আবার কষ্টগুলো বুকে খুব জ্বালা করছে। হাসি খুশির থাকার অভিনয় করতে করতে সে ক্লান্ত। এত সহজ নয় প্রথম ভালো লাগা ভালোবাসার মানুষটিকে ভুলে যাওয়া। পৃথিবীতে জঘন্যতম একটা অনুভূতি হলো প্রিয় মানুষটিকে অন্যের হতে দেখা। তারপরও চুপ থেকেছে নূর। কাউকে বুঝতে দেয়নি নিজের মনের অবস্থা। ভাগ্যিস মন ভাঙার কোনো আওয়াজ হয় না। প্রিয় দুটি মানুষ তাকে ধোঁকা দিল। আজ আর কারো প্রতি বিশ্বাস শব্দটা আসে না। যেখানে বেস্ট ফ্রেন্ড আর 3 বছরের ভালোবাসার মানুষটি ওকে ধোঁকা দিতে পারে, সেখানে আর কাকে বিশ্বাস করবে সে? সব পুরুষ এক, যতক্ষণ তুমি পড়বে না ততক্ষণ তোমার পিছু ছাড়বে না।
যখন তুমি পটে যাবে পাগলের মতো ভালোবাসবে। তোমার থেকে বেস্ট কাউকে পেলে ফিরেও তাকাবে না তোমার দিকে। কিন্তু হাজার চাইলেও এই ধোঁকাবাজকে ভোলা যায় না। হয়তো প্রথম ভালোবাসা বলে, কিশোরী মনে প্রথম প্রেমিক পুরুষ ছিল বলে। শুধু এতটুকুই পার্থক্য, আগে প্রকাশ করা যেত আর এখন মনের ভেতর বন্দি করে রাখতে হয় অনুভূতিগুলোকে, কারণ সে এখন অন্য কারো। আমি এখন মনে প্রাণে চাই ওরা ভালো থাকুক। যে আমার নয় তাকে হাজার বেঁধে রাখার চেষ্টা করলেও সে আমার হবে না, আর যে আমার তার আশেপাশে হাজার নারী ঘুরঘুর করলেও সে ফিরে তাকাবে না, এটা আমি বিশ্বাস করি। এইসব ভাবতে ভাবতে ব্যালকনিতে বসে গিটারে টুংটাং আওয়াজ তুলল নূর। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি। বলে না কো কেউ আমাকে, করোনা বাড়াবাড়ি। আমার আকাশ, আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শেখালে, তবে মাঝপথে হাতটা ছেড়ে কি বোঝালে? ভালোবাসি আমি তোমায়, এ কথা জানি, তবে বলবো না আর আগের মতো। এখন আমি ছাদে পাশাপাশি দাঁড়িয়েছে আদিবা আর আবির। আবির পূর্ণ দৃষ্টিতে তাকালো আদিবার মুখশ্রীর দিকে। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল আদিবার সৌন্দর্যে ঘেরা মুখশ্রীর দিকে। ফর্সা গায়ের রং, মুখে ফুটে উঠেছে নিদারুণ সরলতা। এত অপরূপ সৌন্দর্যের মধ্যেও ফ্যাকাশে ক্লান্তিকর মলিন মুখটা ফুটে উঠেছে। রাতের হালকা বাতাসে চুলগুলো উড়ছে লক্ষ্যহীনভাবে। বিরক্ত হয়ে বারবার চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে আদিবা, কিন্তু এই অবাধ্য চুলগুলো আবার এসে পড়ছে মুখের উপর। আবির মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আদিবা। হঠাৎ নিজের নাম আবিরের মুখে শুনে বিচলিত হয়ে আবিরের দিকে ফিরে আদিবা। বুকের ভেতর ধকধক তো অনেক আগেই বন্ধ হয়ে গেছে, তাও আবার যেন মনে হলো বুকের ভেতর যেন আবার ধুকফুক করা শুরু হয়ে গেছে। আপনি কি বিয়েতে রাজি? আদিবা তাচ্ছিল্যের সুরে হেসে বলল, আমার রাজি হওয়ায় আর না হওয়ায় কি আসে যায়? আপনি কি আমার পরিবার বা আমার সম্পর্কে কিছু জানেন? আবিরের সহজ উত্তর, আমি আপনাকে বিয়ে করব, আপনার পরিবারকে না। আমি আপনার পরিবার সম্পর্কে জেনে কি করব? আমার আম্মুর আপনাকে খুব পছন্দ হয়েছে। পরিবারের প্রত্যেকটা সদস্য চায় যে আমি আপনাকে বিয়ে করি। আদিবা আবার বলে উঠল, সবাই চায়, আর আপনি? এক ছাদের নিচে একই রুমে থাকতে গেলে এমনিতেই ভালোবাসা হয়ে যাবে। কই, এতটা বছর এক ছাদের নিচে থেকেও তো কারো ভালোবাসার মানুষ হতে পারলাম না। আমার মনে হয় আপনি চাপে পড়ে বা আপনার আম্মুর কথা রাখার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন। তেমন কিছু নয়, আমি স্বাধীনভাবে চলতে পছন্দ করি। আমার পরিবারের কেউ আমার উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। আর রইল মায়ের কথা, তাহলে কিছুটা মায়ের কথা রাখার জন্য রাজি হয়েছি। আমার অবশ্য এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, তবে বিয়ে তো একদিন করতেই হবে, সেটা ভেবেই রাজি হয়ে গেলাম। আদিবা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি আমার জীবনে এমন একটা মানুষ চাই যার কাছে আমার কোনো কিছুর লুকোতে হবে না। আমার সুন্দর, আমার অসুন্দর, আমার বিশ্রী সবটা নিয়েই যার সামনে আমি নিঃসংকোচে দাঁড়াতে পারবো। নিজের দুর্বলতাগুলো যাকে অনায়াসে বলে দিতে পারবো, যে কখনোই আমার দুর্বলতায় আঘাত করবে না, কখনোই। সে আমার খারাপ সময় বা খারাপ জেনেও ছেড়ে যাবে না কখনো। যে আমার শরীর নয়, আমার মনটাকে ছোঁয়ার চেষ্টা করবে সব সময়। আদিবা আবার বলে উঠল, আমি চাই আগে আপনি আমার সম্পর্কে জানুন, আমার পরিবার কে কে আছে সব জানুন। আমি সব জানি, আর নতুন করে কিছু জানার ইচ্ছে নেই। আদিবা এবার চোখ মুখ শক্ত করে বলে উঠল, আমার পরিবার আর আমার সম্পর্কে জেনে আমার উপর দয়া করছেন আপনারা? আমার কারো দয়ার দরকার নেই। আমি কালকেই নতুন বাসা খুঁজে নিব, আর আপনি চিন্তা করবেন না। আমি আন্টিকে বুঝিয়ে বলবো। আজ হয়তো আপনার মনে হবে আপনার আম্মু আপনার ভালো চায়, কিন্তু যখন দেখবেন আপনার বন্ধু কিংবা ভাই সে শ্বশুর বাড়ি যাচ্ছে, তখন আপনারও আফসোস হবে। আজ আমার মতো এতিমকে বিয়ে না করলে আপনিও একটা শ্বশুর বাড়ি পেতেন, অনেকটা সুন্দর পরিবার পেতেন। সম্পর্কে আস্তে আস্তে তিক্ততা চলে আসবে। হয়তো তখন আপনার মনে হবে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন আমাকে বিয়ে করে। আফসোস হবে। আমি চাই না একসময় কারো আফসোসের কারণ হতে। ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে রুদ্র। সারাদিন আজকে অনেক দখল গেছে ওর উপর দিয়ে। গরমে গায়ের সাদা শার্ট শরীরের সাথে লেপ্টে আছে। এখন ঠান্ডা এক গ্লাস পানি হলে মন্দ হয় না। ওর ভাবনার মাঝে দরজায় ঠক ঠক আওয়াজ হলো। দরজা খোলাই আছে। হাতে গ্লাস নিয়ে রুদ্রের দরজার সামনে দাঁড়িয়েছে মাহি।
প্রচণ্ড ভয় নিয়ে হাত পা গুটিয়ে দাঁড়িয়েছে মাহি। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। মাহি ভেতরে গিয়ে হাতের গ্লাসটা রুদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা শরবত নিয়ে এসেছিলাম ভাইয়া। রুদ্র খুশি হয়ে বলল, ধন্যবাদ মাহি, আমার এখন এটার খুব দরকার ছিল। বলেই শরবতের গ্লাসটা মাহির হাত থেকে নিল। রুদ্রের রুম থেকে বের হয়ে বুকে এক হাত রেখে ঘন ঘন নিঃশ্বাস নিল মাহি। ঠোঁটের কোণ থেকে হাসি যেন সরছেই না। রুদ্র তার বানানো শরবত খেয়েছে, প্রশংসা করেছে, খুশি হয়েছে, এটা ভেবেই শান্তি লাগছে মাহির। সকালে ঘুম থেকে উঠে একটা ঝাঁকানাকা খুশির খবর পেল নূর। পাশের বাসার রাবে আন্টির ছেলে তামিম মেয়ে নিয়ে পালিয়ে গেছে। তবে ভদ্রমহিলার জন্য একটু খারাপও লাগলো, একটা মাত্র ছেলে। আজ আর রুদ্রের সাথে বের হয়নি নূর। রুদ্র বের হওয়ার আগেই নূর বেরিয়ে পড়েছে। কলেজের সামনে আসতেই ইরিনের সাথে দেখা। দুইজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের সামনে আসতেই ফায়াজ স্যারের সাথে দেখা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভালো না স্যার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপর নূরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কেন, তোমার কি হয়েছে? আর বলবেন না স্যার, চোখে কম দেখা, কানে কম শোনার রোগ হয়েছে। কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে বারান্দায় তাকিয়ে থাকলে চিনতে পারছি না। ফায়াজ আচমকা নূরের এই কথা শুনে খুক খুক করে কেসে উঠল। তারপর বলল, কি বলো, এটা তো সাংঘাতিক রোগ। তাড়াতাড়ি চোখের ডাক্তার দেখাও। এই মেয়ে নিশ্চয়ই আমাকে কালকে দেখেছে। মাহির বারান্দার দিকে তাকিয়ে থাকতে। ইস ইস, কি লজ্জা! স্যার হয়ে ছাত্রীর বাসার সামনে বোনের বারান্দায় ডিউটিতে প্রথম দিন ধরা পড়ে গেলাম। জি স্যার, ভাবছি আজকেই যাব। কার এত বড় সাহস আমাদের বাসার বারান্দায় উকি ঝুঁকি মারে, ধরতে হবে না? ইরিন মিটমিট করে হাসছে। আহারে বেচারা স্যার, ঢিল ছুটবার আগেই ধরা পড়ে গেল। ফায়াজ মনে মনে ভাবছে, এমন ডেঞ্জারাস শালিকা থাকতে বিয়ের আগে আর প্রেম করা হবে না। ফায়াজ কথা ঘোরানোর জন্য বলল, জি স্যার, অনেক ভালো। ফায়াজ অবাক হওয়ার ভান করে বলল, অনেক ভালো? তাহলে 3 বিষয় ফেল করলে কিভাবে? সাথে সাথে নূরের মুখটা তেতো হয়ে গেল। বেটা খাটাস, ভালো কথা বলতেছি, ভালো কথা বল। পড়াশোনার কথা জিজ্ঞেস করতেছস, ভালো কথা। ফেলটানুষ্কা। নূরের আর বেশি কিছু বলার ইচ্ছে হলো না। স্যার ক্লাসের সময় হয়ে গেছে বলে ইরিনকে নিয়ে চলে গেল। ফায়াজ অবাক হয়ে হাত ঘড়ির দিকে তাকালো। ক্লাস শুরু হওয়ার আরও 20 মিনিট বাকি আছে। কলেজ শেষে যে যার মতো নিজেদের রাস্তায় চলে গেল। নূর হাঁটছে, এমন সময় শুভ ভাই এসে দাঁড়ালো সামনে। আসসালামু আলাইকুম মামা। শুভ এমনিতে রেগে আছে। নূরের মুখে মামা ডাক শুনে আরও রেগে পকেট থেকে পিস্তল বের করে ধরলো নূরের কপালে। ইরিন হাঁটছে বাসার উদ্দেশ্যে, তখনই কালকের মতো পেছন থেকে ডেকে উঠল, এই হরিণ। ইরিন বিরক্ত হলো, খুবই বিরক্ত। এই ছেলে কি কালকের মতো আবার ওর গায়ে তেলাপোকা ছেড়ে দেবে? দিতেও পারে, ওনাকে নিয়ে বিশ্বাস নেই। ইরিন তাড়াতাড়ি পা চালালো যেন নীল ওকে ধরতে না পারে, কিন্তু এর আগে নীল দৌড়ে ওর সামনে এসে দাঁড়ালো। এই হরিণ, তোমার সমস্যা কি? এতবার ডাকলাম, একবারও ফিরে তাকালে না। কেন ডেকেছেন? এভাবে বলছো কেন? দরকার থাকতে পারে না? আমি তো আর নিষেধ করিনি যে দরকার থাকতে পারে না। এবার বলেন কি দরকার? কেমন আছো? এটা জানার জন্য এইভাবে দৌড়ে এসেছেন? আর আমি তো ভেবেছিলাম। তুমি কি ভেবেছিলে? এই হরিণ, তুমি কি আবার আমাকে জড়িয়ে ধরে কথা ভেবে রেখেছো নাকি? এইটা কিন্তু ঠিক না। তুমি প্রতিদিন রাস্তায় এত এত মানুষের সামনে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতে পারবে না। আজব তো, আমি কেন আপনাকে জড়িয়ে ধরতে যাব? কাল তো ভয় পেয়েছিলাম তাই ধরেছি। তার মানে তুমি ভয় পেলে সবাইকে জড়িয়ে ধরো? আজব তো, সবাইকে কেন ধরবো? এইসব ফালতু কথা না বলে কি বলবেন বলেন। তোমার বিয়ে কবে? তা জেনে আপনি কি করবেন? দাওয়াত পাক খাবো। কেন, আপনাদের বাসায় খাবার নেই? নীল দাঁত বের করে হেসে বলল, বাসা তো খাবার আছে, কিন্তু আমার একটা বিয়ে খেতে খুব ইচ্ছে করছে। তাই শুনলাম তোমার নাকি দেখতে এসেছে, তাই আর কি। ইরিনের ইচ্ছে করছে এই বেয়াদব ছেলেটার পিঠে ধুম করে কিল বসাতে। ওকে নাকি দেখতে আসছে, কত বড় মিথ্যা কথা! ওকে দেখতে আসছে আর ও নিজেই জানে না। ইরিন দাঁতে দাঁত চেপে বলল, খুব জলদি আমি বিয়ে করছি। আপনি ডাক্তার হয়ে একটা হাসপাতাল খোলেন, আমি অন্তঃসত্ত্বা হয়ে আপনার হসপিটালে ডেলিভারি করাতে যাব।
ডাস্টবিনের মধ্যে বসে আছে শুভ। ডাস্টবিনের যত ময়লা আবর্জনা আছে সব ওর শরীরে লেগে আছে। কেউ তো ইচ্ছে করে ডাস্টবিনের মতো এত সুন্দর জায়গায় বসে না। শুভ ভাই যখন নূরের মাথায় পিস্তল ধরে, নূর মনে মনে ভয় পেলেও সেটা শুভ ভাইকে বুঝতে দিল না। আরেকবার যদি মামা টাকা শুনি, আমি সত্যি একদম মাথা ফাটিয়ে দেব। নূর ভয় পাওয়ার মতো মুখ করে বলল, আপনার পেছনে কে এটা? নূরের মুখের দিকে তাকিয়ে আবার পিছনে ফিরল শুভ। সাথে সাথে নূর ওদের পাশেই ডাস্টবিন ছিল, সেই ডাস্টবিনের দিকে শুভকে ধাক্কা দিল। বেচারা টাল সামলাতে না পেরে গিয়ে পড়ল ডাস্টবিনে। সাথে সাথে সারা শরীর ময়লায় মাখামাখি। শুভর এই অবস্থা দেখে নূর অবাক হওয়ার মতো মুখ করে বলল, আহারে মামা, পড়ে গেলেন কিভাবে? ইস, কি একটা অবস্থা, সারা শরীর কাদায় ময়লায় মাখামাখি। শুভ থতমত খেয়ে তাকিয়েছে নিজের শরীরের দিকে, এবার নূরের দিকে তাকালো। ও কি সত্যি নূরকে কিছু করতো নাকি? শুধু একটু ভয় দেখাতে এসেছে, আর এই মেয়ে ডাইরেক্ট ওকে ডাস্টবিনে ফেলে দিল। আপনাকে দেখতে না একদম গুন্ডা টাইপের লোক মনে হয় না। গুন্ডা থাকবে কালো কচকচে, চুলগুলো বড় বড়, চোখগুলো লাল লাল, দাঁতগুলো হলুদ, বিশাল দেহ, কণ্ঠ থাকবে ভুতুড়ে। যাকে দেখলেই ভয়ে দু একবার হার্ট অ্যাটাক এমনিতেই হয়ে যাবে। কিন্তু আপনাকে দেখলে তো ভয় পাবে দূরের কথা, ছেলে মানুষও ক্রাশ খাবে। শুভ হা করে নূরের কথা বলার ভঙ্গিমা, হাসি মুগ্ধ হয়ে দেখছিল। আজ হয়তো নূরের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে শুভ কি করতো নিজেও জানে না। অবশ্য এতক্ষণে হসপিটাল ভর্তি থাকতো, কিন্তু ওর এখন হাজার চেষ্টা করেও নূরের ওপর রাগ আসছে না। সবাই তো ক্রাশ খাবে, সেটা আমিও জানি। তা তুমি কি খেয়েছো? আমি যার তার উপর ক্রাশ খাই না। বলে বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। পিছন থেকে শুভ চেয়ে আছে নূরের যাওয়ার দিকে। মাহি আর আদিবা ভার্সিটি থেকে বের হয়ে রিক্সার জন্য রাস্তার পাশে দাঁড়ালো। ভালো করে আরেকবার ভেবে দেখলে হয় না? ভেবে দেখার কি আছে? আমি কারো দয়া নিয়ে সারা জীবন পার করে দিতে পারবো না, আর আমি চাই না আমার কারণে জীবনে কোনো এক মুহূর্তে গিয়ে তার ভাই আফসোস করুক। তুই ভুল ভাবছিস। আবির ভাই তোর উপর দয়া করছে না। আর রইল আফসোস, ভাইয়া টাইম পাই কই বেড়াতে যাওয়ার? ভাইয়ার মনে এক মুখে আরেক বলার স্বভাব নেই। আর আমি বুঝলাম না, তুই তো ভাইকে ভালোবাসতি, তাহলে কেন না করবি বিয়েতে? আমি একদম তোর এই গাধা ভাইকে ভালোবাসি না, আর আমি বাসা ঠিক করেছি, আজ বিকেলেই চলে যাব। আদিবার কথা শুনে মাহি রেগে গেল। আরেকবার যাওয়ার কথা বললে ধাক্কা দিয়ে একদম গাড়ির নিচে ফেলে দিব। আদিবা কিছু বলবে তখনই একটা ছেলে এসে হাসি হাসি মুখ করে ওদের সামনে দাঁড়ালো। পিছে আরও 3-4টা ছেলে। ছেলেটা বলে উঠল, আরে তুমি মাহিনা, আমাকে চিনতে পেরেছ? আমি মিহান, ওই যে হসপিটালে দেখা হলো, মনে পড়েছে? জি ভাইয়া, কেমন আছেন? মাহিন, উফ ভাইয়া, ডেকে দিলে তো মুডটাই নষ্ট করে। মাহি মিহানের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল। এই ছেলের কথা বলার ভঙ্গিমা দেখলে যে কেউ যে কোনো পরিস্থিতিতে হাসতে বাধ্য। তা কেমন আছো? ওই দিনের পর তো আর তোমাকে খুঁজেই পেলাম না। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি? আমি সব সময় ভালো থাকি। বলে মাহির পাশে আদিবার দিকে তাকালো, চোখ বড় বড় করে বলে উঠল, আরে তুমি সেই মেয়েটা না? আদিবা চোখ ছোট ছোট করে মিহানের দিকে তাকালো। ছেলেটাকে আগে কখনো দেখেছে বলে আদিবার মনে পড়ল না। মাহি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকিয়েছে আদিবার দিকে। ও কি মাহিনকে চিনে? আদিবা বলল, বুঝতে পারলাম না ভাইয়া, আপনি কি আমাকে চিনেন? আমার তো আগে কখনো আপনাকে দেখেছি বলে মনে পড়ছে না। মাহির পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি ওদের সামনে ধরলো। ছবির দিকে তাকিয়ে মাহি চোখ বড় বড় করে আদিবার দিকে তাকালো। বেচারি আদিবা পারে না, লজ্জায় মাটির সাথে মিশে যায়। এই মেয়েটা তুমি না? আদিবা চোখ মুখ লাল করে বলল, এই ছবি কোথায় পেয়েছেন? তার মানে আমি সত্যি তোমাকে ধরতে পেরেছি। বিয়ে করব না, বিয়ে করব না, আর দেখো পাবলিক রাস্তায় সবার সামনে ভাইকে কিস করে দিলে। আর কিস করা ছবি সবাই পকেটিনি করছে। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে যাওয়ার সময় মনে হলো রুদ্র ভাইয়ের রুমের দরজা খোলা। রুদ্র ভাই তো হসপিটালে, আজ মনে হয় ভুলে দরজা খোলা রেখে চলে গেছে। খুশিতে নূরের চোখ মুখ চকচক করে উঠল। ওই দিন পড়ার সময় রুদ্রের রুমে একটা শোপিস দেখেছিল, অনেক সুন্দর, কিন্তু ধরার সাহস হয়নি। আজ ওইটার কয়েকটা ছবি তুলে সেও এমন একটা শোপিস কিনবে। রুদ্র যেহেতু বাসায় নেই, রুমে ঢুকতে কোনো ভয় নেই। এক দৌড়ে নিজের রুম থেকে মোবাইলটা নিয়ে রুদ্রের রুমে গেল।
কেউ যেন না দেখে দরজাটা ভেতর দিয়ে লাগাতে গিয়ে বাঁধলো আরেক ঝামেলা। দরজা তো লাগতে পারছে না, যাক অবশেষে দরজা লাগাতে পারলো। শোপিসটা হাতে নিয়ে কয়েক ছবি তুলে নিল। খুবই সুন্দর এটা। কালকে পুরো মার্কেট এটা খুঁজবে, না পেলে রুদ্রকে বলবে এটা ওকে দিয়ে দিতে, ও টাকা দিয়ে দেবে। শোপিস রাখতে গিয়ে মনে হলো ওয়াশরুমের দরজা কেউ খট করে খুলল। ভয়ে নূরের হাত পা একদম জমে গেছে। সে কোনো কিছু ভয় না পেলেও ভূত খুব ভয় পায়। যদিও ভূত বলতে কিছু আছে বলেও বিশ্বাস করে না, তবুও বান্ধবীদের মুখে ভূত সম্পর্কে অনেক কিছু শুনেছে। টিভিতে অনেকবার ভূত দেখেছে। ওর ভাবনার মাঝে কেউ বলে উঠল, এই তুমি এই রুমে কি করছো? নূরের হঠাৎ রুদ্রের কণ্ঠ শুনে ভয়ে হাত থেকে পড়ে শোপিসটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। নিমিষেই ভূতের ভয় উবে গেল। শোপিসের দিকে তাকিয়ে মনে হলো রুদ্র ও ওকে ঠিক এই শোপিসটার মতো করে ব্যালকনি থেকে টুপ করে নিচে ফেলে দেবে। ভয়ে গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে পিছনে ফিরে চিৎকার দেওয়ার আগে নিজের মুখ নিজেই চেপে ধরল, সাথে সাথে অন্যদিকে ফিরে গেল। এই সাদা হনুমান তো হসপিটাল থাকার কথা, এখানে কি করছে? আর ছি, এসব কি পরে বের হয়েছে? রুদ্র খালি গায়ে, পরনে সাদা টাওয়াল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। নিশ্চয় এখন গোসল করে বের হয়েছে। রুদ্র এতক্ষণ নূরের দিকে চুপচাপ তাকিয়েছিল। তুমি এই রুমে কি করছো? কি হলো, কথা বলছো না কেন? নূর মিনমিন সুরে বলল, ভাইয়া আপনার তো হসপিটাল থাকার কথা, বাসায় কি করছেন? কেন, আমার কি এই সময় বাসায় আসা নিষেধ? নূর কি বলবে বুঝতে পারছে না। ওনার এত সুন্দর শোপিস ভেঙে ফেললো, এখনো এত শান্তভাবে কথা বলছে কিভাবে? উনার তো রেগে যাওয়ার কথা। ওইদিকে ফিরে চোখ বন্ধ করে আছো কেন? তো কি করব? তোর মতো সাদা হনুমানদের দিকে হাঁ করে তাকিয়ে থাকবো নাকি? ছি ভাইয়া, আপনার লজ্জা না থাকতে পারে, আমি তো আর আপনার মতো লজ্জাহীন নই। নূরের কথা শুনে রুদ্র শব্দ করে হেসে উঠল। আচ্ছা তাই নাকি? তোমার এত লজ্জা? তোমার লজ্জা দেখে তো আমারও লজ্জা লাগছে। ইস, এত লজ্জা যে একটা প্রাপ্তবয়স্ক ছেলের রুমে নক না করে ঢুকে পড়েছো, আবার দরজাও ভেতর দিয়ে আটকে দিয়ে রেখেছো। আমি কি জানতাম নাকি আপনি রুমে আছেন? প্রতিদিন তো এই সময় হসপিটাল থাকেন, তাই আজও ভেবেছেন হসপিটালে আছেন। তাই সুযোগ বুঝে আমার রুমে চলে আসছো চুরি করতে? নূর রেগে বলল, আমি একদমই চুরি করতে আসিনি, আমি তো শুধু আর কিছু না বলে চুপ হয়ে গেল। রুদ্র আবার নূরকে বলল, এদিকে আমার দিকে ফিরো। না না, আপনি আগে কাপড় চেঞ্জ করে আসেন। আমার হাতের মান্না খেতে চাইলে এদিকে ফিরো। আর ছোট থাকতে তো একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে আমার আশেপাশে ঘুরঘুর করতে। নূরের মনে হচ্ছে কান দিয়ে লজ্জায় গরম ধোঁয়া বের হচ্ছে। নূর রুদ্রের দিকে তাকিয়ে দেখে কালো শার্ট আর প্যান্ট পরে নিয়েছে রুদ্র। কোন সময় চেঞ্জ করলো? রুদ্র নূরের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, এই রুমে কেন এসেছো ভালো কথা, দরজা কেন বন্ধ করেছো? আর তুমি সব সময় আমার শোপিসের দিকে কেন নজর দাও? ওই দিনও আমার পছন্দের শোপিসটা তুমি ভেঙে ফেললে, আজকেও আমার পছন্দের শোপিসটা ভেঙে ফেললে। নূর মনে সাহস জুগিয়ে বলে উঠল, ওই দিন তো আমি না, আপনি ভেঙেছেন। জেদ না করে ওইটা আমাকে দিয়ে দিলেই তো ভাঙতো না। আচ্ছা মানলাম ওইটা আমার জন্য ভেঙেছে, তবে আজকেরটা কেন ভাঙলে? নূর আমতামতা করে বলল, এটা আমার খুব পছন্দ হয়েছে, তাই আপনি বাসায় নেই। দরজাও খোলা, ভাবলাম কয়েকটা ছবি তুলে নিয়ে যাই। মার্কেট থেকে এটার মতো আরেকটা কিনে আনবো, কিন্তু আপনি তো সব শেষ করে দিলেন। রুদ্র অবাক হয়ে বলল, আমি শেষ করেছি মানে? আপনি পেছন থেকে আওয়াজ না করলে তো আর আমি ভয় পেতাম না, আর না এটাও হাত থেকে পড়ে যেত। যত যাই বলো, আমি তোমাকে শাস্তি না দিয়ে ছাড়ছি না। নূর ভয়ে এদিক ওদিকে তাকাচ্ছে। যদি দৌড়ে চলে যাওয়ার একটা রাস্তা পাই, এই রুম থেকে বের হতে পারলে রুদ্র ওর কিছুই করতে পারবে না। কিন্তু বের হওয়ার রাস্তা যে ও নিজেই বন্ধ করে এসেছে। কি দরকার ছিল দরজাটা বন্ধ করার? রুদ্র বুঝি এখন ওকে খোলা ব্যালকনি থেকে টুপ করে ফেলে দেবে। ভাইয়া, আপনি এই পিক কোথায় পেয়েছেন? মাহিন হাসতে হাসতে বলল, এখন বাসায় যাও, অন্য কোনো একদিন দেখা হলে কথা বলবো। কাউকে কিছু আর না বলতে দিয়ে মাহিন আর তার বন্ধুরা চলে গেল। মাহি আর আদিবা বাসায় ঢুকে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সামনের মানুষগুলোকে দেখে। আদিবার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মামি,